ক্যামেরাটা মনে হয় একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে একটু আমাকে জানান। ক্যামেরাতে কোনো সমস্যা হচ্ছে কি আমাকে একটু জানান কাইন্ডলি। আচ্ছা, এটা হরাইজন্টালি কাজ করে না সম্ভবত। হরাইজন্টাল করলে আসলে ভিউটা সুন্দর আসতো। স্ক্রিন পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা কিনা একটু জানান আমাকে। লেখাগুলো পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানান। আমি যেখানে আছি লোকেশনটা একদম মেইন হাইওয়ের পাশে, সো একটু সাউন্ড পলিউশন হবে, সো ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট। আচ্ছা ঠিক আছে, এখন সম্ভবত ঠিক আছে। তো লেকচার শুরু করার আগে কিছু অ্যাডভাইস বা উপদেশমূলক কিছু বয়ান একটু শুনতে হবে। আশা করি শীতে সবাই ভালো আছেন। প্রথমে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে যে ডেভিডসনের যে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, এই দুটো চ্যাপ্টার ইন ডিটেলস পড়তে হবে। সেটা হচ্ছে যে কোনো ফ্যাকাল্টি অথবা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আপনি মেডিসিন, সার্জারি বা গাইনি বা তাদের কোনো সাব ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে এফসিপিএস ডিপ্লোমা পার্ট 1 বা হচ্ছে এমডিএমএ যে পরীক্ষায় দেন না কেন, ডেভিডসন থেকে দুটো চ্যাপ্টার আপনারা পড়বেন। সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম। এটা সবাইকেই পড়তে হবে, এটা সবার জন্য বাধ্যতামূলক। এরপরে যেই জিনিসগুলো আপনারা পড়বেন ফ্যাকাল্টি ওয়াইজ যেভাবে আপনাদেরকে যেই গাইডলাইন অনুযায়ী যেভাবে পড়তে হয় সেভাবে পড়বেন, কিন্তু এই দুটো চ্যাপ্টার সবাইকেই পড়তে হবে। এটা হলো প্রথম উপদেশ। এরপরে উপদেশ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল বা স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট যারা আছো তোমরা যদি মনে করো যে স্টুডেন্ট লাইফে ইন্টার্নির মাঝখানে, ইন্টার্নি শেষ হওয়ার মাঝখানে তোমরা 2-3 বার কিন্তু ডেভিডসন পড়ে শেষ করতে পারবা। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমার ব্যাচে কয়েকজন কিন্তু ইন্টার্নির মধ্যে কিন্তু 2বার ডেভিডসন রিভিশন দিয়ে ফেলছিল। সো ওইটা দেখে কিন্তু দেখা যাবে যে আমার 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 যারা আদার্স যারা বন্ধুরা ছিল তারা কিন্তু সবাই আলটিমেটলি ওই যে পড়া শুরু করছে তার দেখে সবাই কিন্তু আলটিমেটলি ডেভিডসন পড়া শুরু করছিল। সো অনেকেরই দেখা যাচ্ছে যে ইন্টার্নির মধ্যেই ডেভিডসন কয়েকবার রিভিশন দেওয়া হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। যদি ইন্টার্নির পরে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় একবারে চান্স পেতে চাও, তোমাকে কিছু জিনিস অবশ্যই ইন্টার্নের ভিতরে কমপ্লিট থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ডেভিডসন। যেহেতু এটা 3rd ইয়ার থেকে পড়ানো শুরু হয়, সো ইউ ক্যান ট্রাই দিস। যেহেতু এটা 3rd ইয়ার থেকে পড়ানো শুরু হয় সেই জন্য এটা কিন্তু অনেক আর্লি স্টেজে তুমি এটার সাথে পরিচিত হতে পারবা। সো এইটাকে কাভার করার চেষ্টা করবা। দিস ইজ দ্য অ্যাডভাইস ফর এমবিবিএস স্টুডেন্ট। তো আমি যে জিনিসগুলো দেখাবো এখানে, আমি মেইন স্ক্রিনে চলে যাই। এখানে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ডেভিডসনের কথা। হ্যাঁ, তো ডেভিডসনের যে জিনিসগুলো
মানে গুরুত্ব সহকারে পড়তে হবে বা বুঝতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে এইখানে একটু আলাদাভাবে এক্সট্রাকশন করা, যেটাকে ডিসেকশন বলছি আমি, ডিসেকশন করে এখানে নিয়েছি। এই চেহারাটা দেখতে সুন্দর লাগছে, এখানে যে কথাগুলো রয়েছে এগুলো পড়ে কিন্তু বুঝতে পারবেন, বা আমি যদি ব্যাখ্যা করি জিনিসগুলো বুঝতে পারবেন। কিন্তু বইয়ের যেভাবে লেখা আছে, একটা বিদঘুটে বই, এই বইয়ে যেভাবে লেখা আছে এইভাবে যদি আপনারা পড়েন তাহলে ওই জিনিসটা মাথায় বুঝতে অনেক সময় লেগে যাবে। সো এইভাবে যদি একটু জিনিসটা এক্সট্রাকশন করে যদি একটু সহজ করে ব্যাখ্যা করা যায় তাহলে আমার মনে হয় যে এটা বেশি ইফেক্টিভ হবে। তো আমি চ্যাপ্টার ওয়াইজ এই জিনিসগুলো আলোচনা করব। আর হচ্ছে এখানে যে নোটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি শেয়ার করব, হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। কাজে এখানে আপনারা শুধু শুনবেন, যারা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে আছেন তারা কাইন্ডলি খাতা কলমটা সরিয়ে ফেলেন, কারণ এখানে খাতা কলম দিলে আপনি স্ক্রিনের উপরে হচ্ছে আপনাদের নোটিশ চলে যাবে, কিন্তু যে কথাগুলো আমি বলবো সেগুলো মাথায় যাবে না। সো যে কথাগুলো বলবো সেগুলো শুধু শুনবেন, আর খাতা কলম আপাতত বন্ধ, কারণ এটা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন বিভিন্ন জিনিস আমি মার্ক করে রেখেছি, হ্যাঁ, তো এই জিনিসগুলো যেহেতু মার্ক করা রয়েছে, সো আলাদাভাবে তোলার কোনো প্রয়োজন নেই। এটা আপনারা ডাউনলোড করে পরবর্তীতে চাইলে প্রিন্টও করে নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ডেভিডসন একভাবে পড়তে হয়, আর আপনি যদি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করতে চান আপনার ডেভিডসনের উপরে, যেটা মেডিসিনের জন্য খুবই দরকার, সেটার জন্য ডেভিডসন আলাদাভাবে পড়তে হয়। তো যদি পরীক্ষায় শুধু পাশ করতে চান তাহলে কিন্তু খুব বিস্তারিত জানতে হয় না, সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হয় পরীক্ষার জন্য, যেটা দিয়ে কিন্তু আপনি আলটিমেটলি পরবর্তীতে সেখান থেকে খুব বেশি বেনিফিট ক্যারি করতে পারবেন না। এই উদ্দেশ্যেই হচ্ছে আমার এই গ্রুপটা খোলা, যে ডেভিডসন সম্পর্কে আপনার কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, যে ডেভিডসন কি বলছে এই জিনিসটা আপনার মাথায় ঢোকানোই হচ্ছে আমার এই গ্রুপের মেইন উদ্দেশ্য। তো এখানে হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আপনি বিভিন্ন জিনিস আপনি একসাথে কোরিলেট করা শিখবেন। অর্থাৎ ডেভিডসন পড়ার যে মজাটা বা এটাকে যদি ফিজিবল করার চেষ্টাটা, এটাই হচ্ছে আমার এই মেইন উদ্দেশ্য। শুধু পরীক্ষা পাশ করার জন্য কিন্তু না, পরীক্ষা পাশ করার জন্য এত কিছু পড়ার দরকার নেই, হ্যাঁ, অল্প কিছু পড়বেন পরীক্ষা পাশের জন্য, সেগুলো আলাদা বিষয়। আপনাকে আগে ডেভিডসন যদি আপনি পুরোটা জানেন, আপনার মাথায় যদি ডেভিডসন সেট হয়ে যায় বা ডেভিডসন পড়ার এই স্টাইলটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা পাশের জন্য আলাদা পড়া লাগবে না, এই পড়া দিয়েই কিন্তু হয়ে যাবে। তো আমরা মেইন লেকচারটা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে দেখেন রেড মার্কে একটা কথা বলা আছে যে লেফট অ্যাট্রিয়াম এন্ট্রি টু দ্য ইসোফেগাস অ্যান্ড ডিসেন্ডিং অ্যাওর্টা। আমরা জানি যে আমাদের মেডিস্ট্রিনামের কিছু কন্টেন্ট থাকে, হ্যাঁ, এই কন্টেন্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কথা এখানে পড়তে হবে। সেটা হচ্ছে এই কথাটা, যে হচ্ছে আমাদের যে লেফট অ্যাট্রিয়াম এটা হচ্ছে ইসোফেগাসের সামনে থাকে এবং একই সাথে ডিসেন্ডিং অ্যাওর্টার সামনে থাকে, অর্থাৎ এই দুইটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের পিছনে থাকে। এই ইম্পর্টেন্ট রিলেশনগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এগুলো পরবর্তীতে যখন ক্লিনিক্যাল জিনিস পড়বেন তখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপর দেখেন ভেন্ট্রিকলগুলো হচ্ছে থিক ওয়াল স্ট্রাকচার। তো আমরা যেটা জানি যে আমাদের ভেন্ট্রিকলের কাজটা কি, ভেন্ট্রিকলের কাজ হচ্ছে সারা বডিতে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন দেওয়া। তো সারা বডিতে ব্লাড সার্কুলেশন দিতে হলে কিন্তু আমাদের ভেন্ট্রিকলকে খুব বেশি কাজ করতে হবে। সো যে বেশি কাজ করবে সে কিন্তু বেশি মাস্কুলার হবে, ঠিক হবে, স্বাভাবিক কথা। যেমন যারা রেসলিং করে বা জিম করে তাদের মাসেলগুলো বেশ পাফি এবং বেশ ওয়েল ডেভেলপড। সো ভেন্ট্রিকলগুলো ওয়েল ডেভেলপড, মাসেল থিকনেস স্ট্রাকচার বেশি, তারপরে এদের মানে হচ্ছে এদের সব কিছুই বেশি, এদের প্রেশারও বেশি, এদের হচ্ছে মাসেল থিকনেসও বেশি, হ্যাঁ, এদের সাইজটাও বেশি। সো ভেন্ট্রিকুলাস থিকার দেন অ্যাট্রিয়াম। এটার সাথে একটা ইসিজির একটা কথা আছে, যে হচ্ছে ইসিজিতে দেখবেন হচ্ছে ইসিজিতে যে পি ওয়েভটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিয়ামের জন্য। তো পি ওয়েভটা দেখবেন অনেক ছোট, হ্যাঁ, কিন্তু ভেন্ট্রিকুলের জন্য যে ওয়েভগুলো কিউআরএস কমপ্লেক্স এইগুলো দেখবেন এইগুলোর সাইজটা কিন্তু বড়। সো এটা কেন বড় কেন, এটা কিন্তু ইসিজি লেকচারে অনেকে এই ধরনের কিন্তু কোশ্চেন করতে পারে যে পি ওয়েভটা ছোট দেখা যাচ্ছে, আবার ওইদিকে হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়েভগুলো এত বড় বড় কেন। এটাই হচ্ছে কজ, যে হচ্ছে ভেন্ট্রিকুলার মানে মাসেল থিকনেসটা বেশি, সো তাদের ডিপোলারাইজেশন হতে একটু সময় লাগে বা ওয়েভগুলো ট্রাভেল করতে সময় লাগে, যার কারণে তাদের হচ্ছে ওয়েভগুলো বড় বড় ইসিজিতে। অর্থাৎ কিউআরএস এর ওয়েভগুলো বড়, পি ওয়েভ যেটা অ্যাট্রিয়ামের সেটা ছোট, কারণ অ্যাট্রিয়ামের ওয়াল থিকনেস কম। আচ্ছা, এরপরে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যে ইম্পালসগুলো আসে, তো এইখানে অনেকের কনসেপ্ট ক্লিয়ার না, যে অনেকে মনে করে যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কীভাবে আসে, অ্যাট্রিয়ামের সাথে ভেন্ট্রিকল কানেক্টেড আছে তাই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইম্পালস আসে, কিন্তু দ্যাট ইজ নট ট্রু। অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের কানেকশন শুধুমাত্র এভি নোডের মধ্যে দিয়ে আছে, এবং এই এভি নোডটা কিন্তু
বা এভি নোডটা কিন্তু হচ্ছে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলের কানেকশনের জন্য একমাত্র অনলি ওয়ে। যদি এভি নোডের সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে ইম্পালস আসবে না। অর্থাৎ অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসার জন্য একমাত্র ওয়ে হচ্ছে এভি নোড। এখন এই যে তাহলে কেন আসছে না, আর বাকি যে জিনিসগুলো মানে কানেক্টেড থাকছে, অ্যাট্রিয়া ভেন্ট্রিকল তো একসাথে কানেক্টেড, তাহলে ওগুলো দিয়ে কেন আসছে না? কারণ হচ্ছে ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়া সেপারেটেড থাকে এই অ্যানুলাস ফাইব্রোসাস দিয়ে। এই অ্যানুলাস ফাইব্রোসাস দিয়ে হচ্ছে ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়া সেপারেটেড থাকে, এবং অ্যানুলাস ফাইব্রোসাস ক্রস করে কিন্তু কোনো ইম্পালস অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকল বা ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়া এইভাবে কিন্তু কোনো ট্রান্সফার হয় না। এই জন্য হচ্ছে শুধুমাত্র একটা পাথওয়ে দিয়েই হচ্ছে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে এভি নোড। এখানে খেয়াল করেন এই যে যেটা বলছিলাম এই কথাটা, অ্যানুলাস ফাইব্রাস এটা হচ্ছে কি করছে, ইলেকট্রিক্যালি ইনসুলেটস দ্য অ্যাট্রিয়া ফ্রম দ্য ভেন্ট্রিকল, অর্থাৎ এটা ইলেকট্রিক্যাল ইনসুলেশন হিসেবে কাজ করছে, যেটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আপনার হচ্ছে ইম্পালস আসতে বাধা দেয়। এখানে আজকে আমাদের মেইন টপিক্সটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ডেভিডসন রিলেটেড অ্যানাটমি এবং ডেভিডসন রিলেটেড ফিজিওলজি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি গ্রে, গাইটন, বিডি দত্ত, কে এল মুর, আপনি যত কিছুই পড়েন, আপনি যদি ডেভিডসন অ্যানাটমি এবং ডেভিডসন ফিজিওলজি না পড়েন তাহলে আপনি কোনো পরীক্ষাতেই কনফিডেন্টলি বসতে পারবেন এবং কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন না। কারণ গ্রে, গাইটন, দত্ত, বিডি এইগুলোতে যে অ্যানাটমি ফিজিওলজি দেওয়া আছে সেগুলোকে একসাথে কনসাইজ করা হয়েছে এই ডেভিডসনে। সেই জন্য আপনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যান, সেটা অ্যানাটমি বেসিক সাবজেক্টে দেন অথবা অঙ্কোলজি বা রেডিওলজি, সার্জারির ফ্যাকাল্টি অথবা হোয়াট এভার মেডিসিনের কোনো ব্রাঞ্চ, আপনি অ্যানাটমি ফিজিওলজি গ্রে, গাইটন, দত্ত এগুলো পড়েন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই আপনাকে ডেভিডসনের চ্যাপ্টার ওয়াইজ যে অ্যানাটমি ফিজিওলজি আপনাকে মাস্ট পড়তে হবে। আপনি যদি মনে করেন শর্ট প্রিপারেশন নেব তাহলে আপনি গ্রে, গাইটন, দত্তগুলো বাদ দিতে পারবেন, কিন্তু ডেভিডসনের অ্যানাটমি এবং ফিজিওলজি বাদ দেওয়া যাবে না। এই কথাটা মাথায় সবসময় মনে রাখতে হবে। আগে ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি পড়বেন, পরে হচ্ছে ওইগুলো পড়তে পারেন, এটা করলে করতে পারেন। কিন্তু ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি বাদ দিয়ে ওইগুলো যদি পড়েন তাহলে আপনার 50% পড়া হবে। আচ্ছা, এইবার দেখেন এখানে একটা কথা বলা আছে যে হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন শেপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় দেয় যে হচ্ছে ভেন্ট্রিকুলার যে শেপ, হ্যাঁ, কোন ভেন্ট্রিকুলে কেমন শেপ, যেমন রাইট ভেন্ট্রিকুল হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকুল এটা হচ্ছে ক্রস সেকশন সার্কুলার দেখা যায়। এটার একটা ইম্পর্টেন্স আছে ক্লিনিক্যাল, যেটা যারা কার্ডিওলজিস্ট যারা হচ্ছে আপনার যখন ইকোকার্ডিওগ্রাম করা হয়, যখন ইকোকার্ডিয়াম যারা কার্ডিওলজিস্টরা যখন করি তখন কি হয়, ইকোকার্ডিয়ামের একটা স্টেপ আছে হচ্ছে আইবলিং দ্য লেফট ভেন্ট্রিকল, এটা দিয়ে হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন দেখা যায়। তো ওইখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে আইবলিং, অর্থাৎ আপনি চোখের দৃষ্টিতে দেখে আপনাকে যে লেফট ভেন্ট্রিকলটাকে আপনাকে মানে যে ইকোকার্ডিওগ্রাম মেশিনে সেখানে ভিউটা আনতে হবে, ওই ভিউতে আপনাকে লেফট ভেন্ট্রিকলটা একদম সার্কুলার আনতে হবে। যখন সার্কুলার আনবেন তারপরে হচ্ছে আপনার মেজারমেন্টে নেওয়া হয়। যদি সার্কুলার না হয় এবং আপনি মেজারমেন্ট নেন তাহলে সেটা ভুল হয়ে যাবে। এটা হচ্ছে এটার একটা ডায়াগনস্টিক ইম্পর্টেন্স। এই কথাটা অলরেডি পূর্বে বলা হয়েছে যে লেফট ভেন্ট্রিকল এটা থিকনেসটা বেশি। এরপর দেখেন হচ্ছে চেস্ট এক্সরে একটা বিষয় আছে যে হচ্ছে লেফট বর্ডার এবং রাইট বর্ডার। চেস্ট এক্সরেতে আমরা কিভাবে মানে কোন কোন কম্পোনেন্টগুলো আছে, যে রাইট বর্ডার হার্টের কীভাবে ফর্মেশন হয় অন দ্য চেস্ট এক্সরে, তারপরে চেস্ট এক্সরেতে হার্টের লেফট বর্ডার কীভাবে ফর্মেশন হয়, এই কথাগুলো এখানে দেওয়া হয়েছে। যে পেশেন্টের লেফট অর্থাৎ লেফট বর্ডার অফ দ্য হার্ট, হাউ ইট ইজ ফর্ম, অ্যাওর্টিকাস, পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ এবং লেফট ভেন্ট্রিকল। এই কয়েকটা কম্পোনেন্ট সব কয়টাই মনে রাখতে হবে, যে কয়েকটা কম্পোনেন্ট দেওয়া রয়েছে। তারপর অন দ্য রাইট সাইডে কীভাবে ফর্মেশন হয়, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা এবং লোয়ার রাইট বর্ডার, এটা হচ্ছে ফর্মেশন হয়েছে রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ নিচের অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলতে ফর্মেশন হয়। তাহলে কোনটা কিভাবে ফর্মেশন হচ্ছে এটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। এটা অনেক সময় এমবিবিএস লেভেলেও কিন্তু হচ্ছে যখন এক্সরে দেয় মেডিসিনে, এমবিবিএস লেভেলে যখন এক্সরে, তখন কিন্তু এটা কিন্তু ভাইভা কোশ্চেন, যে বলে যে হার্টের রাইট বর্ডার লেফট বর্ডার কীভাবে ফর্মেশন হয়। এটা যদি কেউ ভুল করে তাহলে তার মেডিসিন পরীক্ষা নির্ঘাত ফেল হবে। সো এইটা এমবিবিএস স্টুডেন্টরা খুব ভালো করে মনে রাখবে যে হার্টের লেফট বর্ডার রাইট বর্ডার কীভাবে ফর্মেশন হয় চেস্ট এক্সরেতে।
এরপর এখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সার্কুলেশন, এখানে কিছু ব্রাঞ্চের কথা দেওয়া আছে। এই ব্রাঞ্চগুলো হচ্ছে অ্যানাটমির পড়া মেইনলি, যে কোন যেমন লেফট কর্নার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, তারপর হচ্ছে সার্কামফ্লেক্স, হ্যাঁ, তারপর রাইট কর্নার আর্টারি, তারপর কোন ব্রাঞ্চটা কোথায় সাপ্লাই দিচ্ছে, এই জিনিসটা মেইনলি অ্যানাটমির পড়া। এটা ডেভিডসনে এই অংশটা একটু অগোছলা আছে। সো এই অংশটা হচ্ছে যে সার্কুলেশনের যে কথাটা তো বলছি যে ব্রাঞ্চ এবং তাদের এরিয়া অফ সাপ্লাই, এটা আপনারা অ্যানাটমি থেকে পড়বেন। এই অংশটা ডেভিডসন থেকে না পড়লেও চলবে। এরপর এখানে একটা কথা আছে যে হচ্ছে রাইট ডোমিনেন্ট এবং লেফট ডোমিনেন্ট, আমরা অনেক সময় হার্টের ক্ষেত্রেও বলি। এটা আমরা কিন্তু আরেকটা এরকম রাইট ডোমিনেন্ট লেফট ডোমিনেন্ট কিন্তু আমরা হচ্ছে আবার নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু পাবো। তো ওইটা পরবর্তীতে, এখন আমরা যেহেতু হার্টে আছি, আমরা হার্ট নিয়ে আলোচনা করি। যেখানে রাইট ডোমিনেন্ট এবং লেফট ডোমিনেন্ট জিনিসটা কি, এটা ডিপেন্ড করে হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির উপরে। এই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই ডমিনেন্সটা নির্ভর করে ইন কেস অফ হার্ট। যেমন যদি পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এটা যদি রাইট কর্নারি আর্টারি থেকে আসে, তাহলে পেশেন্টের হার্ট হবে রাইট ডমিনেন্ট, অর্থাৎ রাইট ডমিনেন্ট সিস্টেম। আর যদি দেখা যায় যে হচ্ছে এই যদি ইন্টারভেন্টিকুলার যে গ্রুপ আছে, হ্যাঁ, এখানে এই গ্রুপের ইন্টারভেন্টিকুলার যে সেপ্টাম আছে, এই সেপ্টামের যে ইনফিরিয়র পার্ট, এই ইনফিরিয়র পার্টে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা আবার রাইট কর্নারি আর্টারি থেকে আসছে। সো এটা হচ্ছে রাইট ডোমিনেন্ট। কিন্তু এই যে ইন্টারভেন্টিকুলার সেপ্টামের ইনফিরিয়র পার্ট, এটা যদি লেফট কর্নারি আর্টারি কোনো ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই থাকে, দ্যাট ইজ সিএক্স অর্থাৎ সার্কামফ্লেক্স আর্টারি, তাহলে কিন্তু পেশেন্টের হার্টকে বলা হবে লেফট ডোমিনেন্ট। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু পেঁচানো এমসিকিউ কোশ্চেন বা সিঙ্গেল বেস কোশ্চেন করা যেতে পারে যে হাউ দ্য রাইট ডোমিনেন্ট অফ হার্ট ইজ ডিটারমাইন্ড। সেখানে কতগুলো আর্টারি দিল, যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, তারপর হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি, মার্জিনাল আর্টারি, এরকম কয়েকটা আর্টারি দিয়ে দিল। তাহলে সেখানে অ্যান্সারটা কী হবে, যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির উপর ডিপেন্ড করে হচ্ছে এইটা ডোমিনেন্সটা ডিপেন্ড করছে ইন কেস অফ হার্ট। এখানে খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা ইনফরমেশন আছে যে হচ্ছে রাইট কর্নারি আর্টারি, দ্যাট ইজ আরসি, এটা হচ্ছে এসএ নোটকে সাপ্লাই দিচ্ছে 60% ক্ষেত্রে, আর হচ্ছে এভি নোটকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে 90% ক্ষেত্রে। অর্থাৎ রাইট কর্নারি আর্টারি সাপ্লাই এভি নোডের ক্ষেত্রে গ্রেটার দ্যান এসএ নোড। এখন যদি এভি নোডে কোনো সমস্যা হয়, তাহলে দিস ক্যান ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ এনি সাম প্রবলেমস ইন রাইট কর্নারি আর্টারি। হতে পারে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এভি নোডে যদি আপনি ইসিজি, সাপোজ এভি নোডে সমস্যা হলে কী হয়, হার্ট ব্লক হয়, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হয়। তারপরে হচ্ছে এভি নোডের ভিতর দিয়ে ইম্পালস যায় হচ্ছে পিয়ার যে সেগমেন্ট আছে সেখান দিয়ে। তো এখন এই ইসিজিতে এই ধরনের সমস্যা যখন আপনি খেয়াল করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে এভি নোডের সমস্যা হয়েছে। তো এভি নোডে যদি সমস্যা হয়, তাহলে হয়তো তার রাইট কর্নারি আর্টারিতে সমস্যা হয়েছে, যার কারণে এভি নোডের সাপ্লাই কমে গিয়েছে এবং এভি নোড ঠিকমতো কাজ করছে না। সো যখন আপনি এভি নোডাল ডিসফাংশন ডিটেক্ট করবেন, তখন বুঝতে হবে যে আর্টারির সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে রাইট কর্নারি আর্টারিতে হতে পারে। আর যদি পেশেন্টের ব্রাডিকার্ডিয়া পান, তাহলে ব্রাডিকার্ডিয়া পেলেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে হচ্ছে এখানে রাইট কর্নারি আর্টারি সমস্যা হতে পারে। এখানে এটা যে বলা রয়েছে যে এখন আরসি দেয়ার ফর ওফেন রেজাল্টস ইন সাইনাস ব্রাডিকার্ডিয়া এবং মে অলসো কজ এভি নোডাল ব্লক। তো এভি নোডাল ব্লক যদি আপনি পান বা সাইনাস ব্রাডিকার্ডিয়া পান, তখন আপনাকে কিন্তু সবসময় মাথায় ঘুরপাক খেতে হবে যে আমাকে এখন রাইট কর্নারি আর্টারির কথা মাথায় চিন্তা রাখতে হবে। এরপরে কন্ডাকশন সিস্টেমে এখানে হচ্ছে এসএ নোড এবং এভি নোডের যে এক্স্যাক্ট লোকেশন, এটা কিন্তু বই টু বই ভ্যারি করে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে, যেমন দেখবেন দত্ততে একরকম লেখা আছে, বিডিতে একরকম লেখা আছে, আবার ডেভিডসনে দেখবেন আর একরকম লেখা আছে, হ্যাঁ। আবার যদি এমআরসিপি দেখা যাচ্ছে বইগুলো দেখলে অন্যরকমভাবে লেখা আছে, কিন্তু জিনিসটা কিন্তু একই। কিন্তু মানে আপনার আশেপাশের যে ওই যে এক্স্যাক্ট লোকেশন, ওইটার আশেপাশে কী আছে ওইটার উপর ভ্যারি করে হচ্ছে এই ডিসক্রিপশনটা পার্থক্য হয়। সো এইটা এক্স্যাক্ট লোকেশনটা আপনারা যদি কোনো রকম মানে বিভিন্ন বই থেকে এই লোকেশনটা কালেক্ট করতে পারলে ভালো।
তো ডেভিডসনেরটা বেশি ইম্পর্টেন্ট, যে এসএ নোড এবং এভি নোডের যে লোকেশন এটা কোথায়। যে ডেভিডসন এখানে কি বলছে যে হচ্ছে এসএ নোড এটা হচ্ছে সুপারভেনা কাভা এবং রাইট অ্যাট্রিয়ামের জাংশনে হচ্ছে এটা থাকে। আর এভি নোডটা কোথায় থাকে? এভি নোডের লোকেশনটা হচ্ছে এভি নোড থাকে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে, এই যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে, এবং এটার হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের রাইট সাইডে হচ্ছে এভি নোডটা থাকে। তাহলে এখানে কিন্তু কয়েকটা কথা মনে রাখতে হবে, যে একটা বললাম যে এভি নোডের যে লোকেশন সেটা, সরি এসএ নোডের যে লোকেশন সেটা। আর একটা দেখেন এখানে বলছে যে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের রাইট সাইডে থাকছে, আবার কিন্তু এটা মিড লাইন স্ট্রাকচার। সো তাহলে এখানে কিন্তু একটা পেছানো কোশ্চেন করা যেতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মিড লাইন স্ট্রাকচার। দেখা গেল সেখানে এসএ নোড এভি নোড দিয়ে দিল, হ্যাঁ, তাহলে কিন্তু না জানার কারণে কিন্তু ভুল হতে পারে। এভি নোড ইজ দ্য মিড লাইন স্ট্রাকচার, এবং মিড লাইন স্ট্রাকচার হওয়া সত্ত্বেও কিন্তু এটা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের রাইট সাইডে থাকে, এবং অ্যানুলাস ফাইব্রোসাস এটাকে পেনিট্রেট করে, যেটা আমরা পূর্বে বলছিলাম যে অ্যানুলাস ফাইব্রোসাস এটা হচ্ছে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার মধ্যে ইনসুলেশন করে, অর্থাৎ এর ভিতর দিয়ে হচ্ছে কোনো ইম্পালস আসা যাওয়া করতে পারে না। সো একমাত্র পাথওয়ে হচ্ছে এভি নোড। তো এই এভি নোডটা কী করে? অ্যানুলাস ফাইব্রাসকে পেনিট্রেট করে, যার ফলে এই এভি নোডের ভিতর দিয়ে ইম্পালসটা পাস করতে পারে। সো দিস ইজ দ্য অনলি ওয়ে বিটুইন দ্য ইম্পালস পাসিং অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল। এরপরে নার্ভ সাপ্লাই অফ হার্ট। নার্ভ সাপ্লাই অফ হার্ট থেকে এখান থেকে মেইনলি যেগুলো পড়তে হবে, যে এই জিনিসটা হচ্ছে ড্রাগ রিলেটেড কিছু কথাবার্তা শর্টলি এখানে বলা হয়েছে, যে হচ্ছে দুই ধরনের সাপ্লাই আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ অটোনমিক সাপ্লাই। তো এখন যদি এখানে বেটা ওয়ান রিসেপ্টর, যেটা বেটা ওয়ান রিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয়, তাহলে কিন্তু পজিটিভ ইনোট্রপিক এবং পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। আর যদি বেটা টু রিসেপ্টর অ্যাক্টিভেট হয়, তাহলে কিন্তু ভেজো ডাইলেটেশন হবে। দুইটা কিন্তু দুই রকম। এর সাথে আরও কিছু কথা আছে, যে আলফা রিসেপ্টর বেটা রিসেপ্টর কথা আছে, এগুলো পরবর্তীতে আবার আসবো। এই জিনিসগুলো কিন্তু খুবই কনফিউজিং, কারণ কখন কোন ড্রাগস দেওয়া হবে এবং কোন ড্রাগসের ফলে হার্টে কোন ইফেক্টটা হবে, এই ধরনের পেঁচানো কোশ্চেন কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো পরীক্ষায় কিন্তু এই টেকনিক্যাল কোশ্চেনগুলো কিন্তু হয়, যে সাপোজ বেটা ওয়ান যে ব্লকার বা বেটা ওয়ান অ্যাগনিস্ট যেগুলো আছে, তাহলে সেগুলো দিলে এখানে হার্টের কী ইফেক্ট হতে পারে। সাপোজ এখানে বলছে যে হচ্ছে বেটা ওয়ান রিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয়, তাহলে হচ্ছে পজিটিভ ইনোট্রপিক এবং পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। তাহলে আমি যদি বেটা ওয়ান অ্যাগনিস্ট দেই, তাহলে কি হবে? তাহলে যে বেটা ওয়ানের যে ফাংশন হার্টের সেটাই হবে। আর যদি বেটা ওয়ান অ্যান্টাগনিস্ট দেই, তাহলে কি হবে? এই ফাংশনটা উল্টো হবে, অর্থাৎ তখন হচ্ছে পজিটিভ ইনোট্রপিক এবং পজিটিভ ক্রোনোট্রপিকটা ব্লক হয়ে যাবে। রেস্টিং কন্ডিশনে আমাদের হার্টের উপরে এই সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে কোনটা হচ্ছে প্রিডোমিনেট করে? রেস্টিং কন্ডিশনে মানুষ যখন রেস্ট করে, ঠিক ওই মুহূর্তে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অন দ্য হার্ট প্রিডোমিনেন্স, অর্থাৎ হার্টের ক্ষেত্রে তখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনটাই প্রিডোমিনেট করে। আর প্যারাসিম্প্যাথেটিক কোত্থেকে আসছে? ভ্যাগাল থেকে। আর যেহেতু ভ্যাগাস থেকে আসছে আর এটা প্রিডোমিনেট করছে, সো হার্টের উপরে রেস্টিং কন্ডিশনে ইনহিবিটরি ইফেক্ট থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে যে রেস্টিং কন্ডিশনে হার্টের উপরে ইনহিবিটরি ইফেক্ট থাকে, এটা একটা কথা। রেস্টিং কন্ডিশনে হার্টের উপরে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট থাকে, এটা একটা কথা। তাহলে প্যারাসিম্প্যাথিক কোত্থেকে আসছে? ভেগাস নার্ভ দিয়ে। সো রেস্টিং কন্ডিশনে ইনহিবিটরি ইফেক্ট, ভ্যাগাল ইফেক্ট এবং হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট। এবং যেহেতু ইনহিবিটরি, সো এখানে কি থাকবে? হার্ট রেটটা কম থাকবে। এখানে একটা কথা আছে যে হচ্ছে ইন্ট্রিনসিক হার্ট রেট। এটা কিন্তু অনেকেই এই কোশ্চেনটা কিন্তু অনেকের প্রিয়। হ্যাঁ, দেখা যাবে যে এই কোশ্চেন কিন্তু অনেক সময় এমবিবিএস লেভেলেও করে, যে ইন্ট্রিনসিক হার্ট রেটটা বলতে কী বোঝায়। হ্যাঁ, তো এখানে এই জিনিসটার সাথে একটা রিলেশন আছে, যে হার্টের উপরে যখন কোনো পজিটিভ স্টিমুলেটরি ইফেক্ট বা নেগেটিভ ইনহিবিটরি ইফেক্ট সব কিছু উইথড্র করে নেওয়া হবে, এই উইথড্রল স্টেটে হার্টের যে রেট সেটা হচ্ছে হার্টের ইন্ট্রিনসিক রেট। অর্থাৎ হার্টের উপরে কোনো ইফেক্ট নাই, নো স্টিমুলেটরি ইফেক্ট, নো ইনহিবিটরি ইফেক্ট। এই কন্ডিশনে হার্টের যে রেট
সেটা হচ্ছে ইন্ট্রিনজিক হার্ট রেট। যদি হার্ট ফেল করে, হার্ট ফেলিওরে এখানে দেখেন এই হার্ট ফেলিওর, তারপরে হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন, এইগুলোর যে সাইন সিমটমস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আরেকটা কনফিউজিং। দেখবেন এগুলো পরবর্তী ক্লিনিক্যাল টপিকস আলোচনার সময় দেখবেন ওইগুলোতে হচ্ছে বিভিন্ন বক্স বা বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো কনফিউজিং। সো বেসিকটা আপনাকে জানতে হবে যে হার্ট ফেলিওর হলে কি হয়। এখানে দেখেন একটা কথাই কিন্তু আপনি অনেকগুলো অ্যান্সার পেয়ে যাবেন। হার্ট ফেলিওরে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, ব্যাস। তাহলে এখন সিম্প্যাথেটিক সিস্টেমে যত ঘটনা আছে হার্ট ফেলিওরের সাইন সিমটমসের সবগুলোই অ্যাড হবে। আপনাকে শুধু, আপনি যদি এখন আলাদা আলাদা করে হার্ট ফেলিওরের সাইন সিমটমস মুখস্থ করতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে এক কথাই মনে রাখতে হবে, হার্ট ফেলিওর সিম্প্যাথেটিক সিস্টেম আপরেগুলেট হবে, সিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেট হবে। তাহলে সিম্প্যাথেটিক সিস্টেমে যত ঘটনা আছে সব আপনি হার্ট ফেলিওর সাইন সিমটমসে অ্যাড করেন। আর ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, ডায়াবেটিসের ক্ষেত্রে নিউরোপ্যাথি হয়, নার্ভের ডিসফাংশন হয়। সো এইখানে হার্ট রেটের ভ্যারিয়েশন হতে পারে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা কোনো একবার সম্ভব, আমি যতটুকু মনে করতে পারি কোনো একবার পরীক্ষায় এসেছিল এই জিনিসটা, যে ইন্টারক্যালেটেড ডিস্কের হচ্ছে ভিতরে কি কি গ্যাপ জাংশন, মানে কি কি সেল জাংশন আছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি দেখলাম যে ডেভিডসনের মধ্যে এটা দেওয়া আছে যে ইন্টারক্যালেটেড ডিস্কের ভিতরে কি কি হচ্ছে সেল জাংশন রয়েছে। যেমন হচ্ছে গ্যাপ জাংশন আছে, আরেকটা হচ্ছে ফ্যাসিয়া অ্যাডিরেন্স, এই দুইটা আছে। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্কের মধ্যে আমরা দুটো সেল জাংশন পাচ্ছি, একটা হচ্ছে গ্যাপ জাংশন, আরেকটা হচ্ছে ফ্যাসিয়া অ্যাডিরেন্স। এইবার আসেন বেসিক কিছু কথাবার্তায়, যেমন হচ্ছে সার্কোমিয়ার। এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা খুবই জটিল, তো এটা আমি একটু ব্যাখ্যা না করলে বুঝতে সমস্যা হবে। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে হচ্ছে যে বেসিক ইউনিট অফ কন্ট্রাকশন ইজ সার্কোমিয়ার। এগুলো কিন্তু হিস্টোলজির পড়া, হিস্টোলজির পড়া কিন্তু ডেভিডসনে অ্যাড করা হয়েছে। তার মানে কি, ডেভিডসনে অ্যানাটমি, ফিজিওলজি, হিস্টোলজি সব কিছু একসাথে করে, মানে একদম জিস্ট যে জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেইগুলোর একটা ইনফরমেশন, গাইডলাইন কিন্তু আপনি পেয়ে যান। এমনও এভাবেও পড়তে পারেন যে ডেভিডসনে যেই কথাগুলো ব্যবহার করা হয়েছে বেসিক সাবজেক্ট থেকে, আপনি এই জিনিসটা বেসিক সাবজেক্ট থেকেও পড়তে পারেন, কিন্তু ওটা ওখানে খুঁজতে গেলে দেখা যাবে অনেক সময় নষ্ট। সো জিনিসটা যে ডেভিডসনে যতটুকু দেওয়া আছে ওইটুকু আগে পড়বেন, এরপরে এক্সট্রা ইনফরমেশনগুলো বেসিক সাবজেক্ট থেকে পড়বেন। যে বেসিক ইউনিট অফ কন্ট্রাকশন ইজ সার্কোমিয়ার, অর্থাৎ আমাদের হার্ট যখন কন্ট্রাকশন করে তাহলে সেটারও কিন্তু মানে বেসিক ইউনিটটা হবে এই সার্কোমিয়ার। এখন এই সার্কোমিয়ার জিনিসটা কি, সার্কোমিয়ার জিনিসটা হচ্ছে দুটো জেড লাইনের মাঝখানের যে অংশ, এটা আমি একটু ব্যাখ্যা করি। যে হচ্ছে আমার কাছে এখন সেরকম কিছু নাই, তারপর আমি একটু দেখাই। এটা হচ্ছে সাপোজ দুইটা কলম আমার হাতে, এই দুইটা কলম হচ্ছে দুটো জেড লাইন, এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন। তো এই দুই জেড লাইনের মাঝখানের যে অংশটা, এই মাঝখানের যে অংশটা, এই অংশটা হচ্ছে সার্কোমিয়ার। এটা যখন কন্ট্রাকশন করবে তখন সার্কোমিয়ার লেনটা ছোট হয়ে যাবে এইভাবে, আর রিল্যাক্সেশন হবে তখন এইভাবে নর্মাল কন্ডিশনে এইভাবে থাকবে। অর্থাৎ যখন হার্ট কন্ট্রাকশন করে তখন কিন্তু এই সার্কোমিয়ারের লেন্থটা ছোট হয়ে যায়, যেহেতু মাসলটা হচ্ছে কন্ট্রাকশন করছে। সো এটা কিন্তু স্কুইজ করবে। সো সার্কোমিয়ারের যে লেন্থ, হার্ট যখন কন্ট্রাক্ট করবে তখন এই সার্কোমিয়ার লেন্থটা এই দুই জেড ডিস্কা মানে দুইটার কাছাকাছি চলে আসবে এবং সার্কোমিয়ার লেন্থটা কমে আসবে। আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তো এখন এইটা যে জানলাম, এটা জানার ইম্পর্টেন্সটা কি? এটা জানার ইম্পর্টেন্সটা হচ্ছে এইখানে বলা আছে যে এগুলো, এখানে আরও কিছু জিনিস পরে ব্যাখ্যা করছি। তো আগে যেহেতু এই টপিক্সটা চলে আসছে, সো এইটা আগে ব্যাখ্যা করে নিই। এই যে দেখেন এখানে বলা আছে সার্কোমিয়ার ক্যান শর্টেন ডিটারমাইন্স দ্য স্ট্রোক ভলিউম অফ দ্য ভেন্ট্রিকল। অর্থাৎ যেটা বলছিলাম যে ভেন্ট্রিকলের যে কন্ট্রাকশন, হ্যাঁ, সেটার সাথে সার্কোমিয়ার সম্পর্ক আছে। যে সার্কোমিয়ার শর্টেনিং হওয়া মানে কি, ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করা, এবং ভেন্ট্রিকল যত জোরে কন্ট্রাকশন করবে
স্ট্রোক ভলিউমটা তত বাড়বে। সো সার্কোমিয়ার মানে যত শর্টেনিং হবে স্ট্রোক ভলিউমটা কিন্তু সেই অনুপাতে বাড়তে থাকবে। এখন হার্ট ফেইলিওরের ঘটনাটা কি ঘটে? আমরা কিন্তু বলছি যে হচ্ছে সার্কোমিয়া যত শর্ট হবে তত জোরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে, তত বেশি ব্লাড ইজেক্টেড হবে। হ্যাঁ, কিন্তু হার্ট ফেলিয়ারে কি হয়? হার্ট ফেলিয়ার হচ্ছে হার্টের যে সাইজ থাকে সেই সাইজটা বড় হয়ে যায়। তার মানে কি আমাদের স্বাভাবিকভাবে কিন্তু এই কথাটা চলে আসে যে হার্টের সাইজ বড় হয়ে যাওয়া মানে কি হচ্ছে সার্কোমিয়ারের লেন্থটা ইনক্রিজ করা বা সার্কোমিয়ার লেন্থটা বেড়ে যাওয়া। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দিস ইজ নট ট্রু। এটা কিন্তু হার্টের ক্ষেত্রে একটু আলাদা আছে। কি আলাদা? যেমন হচ্ছে দেখেন, হার্ট ফেল করলে হার্টের ভিতরে যে ব্লাডের কন্টেন্ট সেটা কিন্তু থেকে যাবে। তো ব্লাডের কন্টেন্ট যখন থেকে যাবে তখন হার্টের সাইজটা বড় হয়ে যাবে। তো হার্টের সাইজ আলটিমেটলি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা মনে করতে পারি যে না হচ্ছে এটা বড় হয়ে যাওয়ার কারণটা কি? এই বড় হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে হচ্ছে ওই সার্কোমিয়ারটা লেন্থ বেড়ে গেছে, এই জন্য হার্টের সাইজটা বেড়ে গেছে। কিন্তু এটা হচ্ছে ভুল অ্যান্সার। এখানে কি হবে? স্লিপেজ অফ মায়োফাইব্রিলগুলো হচ্ছে যেভাবে হচ্ছে একটার সাথে আরেকটা যেভাবে থাকে, মায়োফাইব্রিলগুলো যেভাবে থাকে ওইগুলোর ভিতরে স্লিপিং হয়ে যায়। এই স্লিপিংটাই হচ্ছে মেইন কজ, যার কারণ হচ্ছে হার্টের এনলার্জমেন্ট হয়। তা এখানে যদি একটা কোশ্চেন সিঙ্গেল বেস সাপোজ একটা কোশ্চেন করলাম যে হার্ট এনলার্জেস ডিউরিং হার্ট ফেলিওর ডিউ টু shortening of the sarcomere, due to lengthening of the sarcomere, due to slippage of the myofibril and none of them, তাহলে অ্যান্সারটা কি হবে? slippage of the myofibrils। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে প্লে টু ফেজ, এই জিনিসগুলো ডেভিডসন থেকে খুঁজে খুঁজে বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ডেভিডসন থেকে এই জিনিসগুলো এক্সট্রাকশন করে এখানে আলাদাভাবে মানে তুলে আনছি এবং সেখান থেকে আবার এই যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করে দিচ্ছি যাতে আপনার মানে খুঁজে পেতে সুবিধা হয়। কাজে এটা পড়া মানে হচ্ছে ডেভিডসন পড়া, এটা পড়া মানে হচ্ছে ডেভিডসনের আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যানাটমি ফিজিওলজি পড়ছেন। হ্যাঁ, আলাদাভাবে ডেভিডসন পড়া লাগবে না, এটাই পড়বেন। এখানে সব কিছু মানে মার্কিং করে দেওয়া আছে কোনটা জিনিস পড়তে হবে, এবং আমি যে জিনিসগুলো এক্সপ্লেন করছি সেগুলোর সাথে এটা একটু চোখ বোলালে আপনাদের পড়াটা হয়ে যাবে। প্লে টু ফেজ, যে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন অ্যাকশন পটেনশিয়ালের যে একটা হার্টের মধ্যে একটা স্পেশাল ফেজ আছে প্লে টু ফেজ। তো এই প্লে টু ফেজে হচ্ছে কি হয়? প্লে টু ফেজে হচ্ছে মানে কোন আয়নের সাথে কোনটা রিলেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। যে প্লে টু ফেজে হচ্ছে অ্যাকশন মানে এখানে হচ্ছে যে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়নটা সেলের ভিতরে ঢুকে, এবং এই ক্যালসিয়ামটা কোথা থেকে আসছে? এই ক্যালসিয়ামটা আসছে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কী জিনিস? সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কিছুই না, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন সেল, যেটা মাসেলে যখন আসবে তখন ওইটার নামটাই শুধু চেঞ্জ হয়ে যাবে, যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হবে তখন। কিন্তু এটা কিছুই না, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা যখন মাসেল টিস্যুর মধ্যে আসবে তখন এটার নামটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে এই ক্যালসিয়াম আয়নটা এসে হচ্ছে সেলের ভিতরে ঢুকে। এই ঘটনাটা হচ্ছে প্লে টু ফেজে ঘটে থাকে। মাসেলের যে হচ্ছে হার্টের যে মাসেল, কার্ডিয়াক মাসেলের যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনের সময় কন্ট্রাকশনটা ইনোট্রপিক স্টেট মানে ইনোট্রপিক স্টেট মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। কোনটা ইনোট্রপিক ইফেক্ট, কোনটা ক্রোনোট্রপিক ইফেক্ট, এগুলো বেসিক সাবজেক্টের আলোচনা, তো ওইগুলো এখানে আলোচনা করব না। এখানে শুধু ডেভিডসন রিলেটেড যতটুকু কথা সেটাই শুধু আলোচনা করব। তো ইনোট্রপিক ইফেক্ট অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন, এটা কিভাবে রেগুলেশন হয়? এটা হচ্ছে বাই ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম আয়ন। তাহলে কিন্তু আমরা এটা যদি একটু কোরিলেট করি, যে আমরা এখানে বলছি যে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সের সাথে ফোর্স অফ কন্ট্রাকশন রিলেটেড, তাহলে কিন্তু দেখেন এখানে প্লে টু ফেজে কী হয়? প্লে টু ফেজে ক্যালসিয়াম আয়ন এন্টার করে। তাহলে প্লে টু ফেজে ক্যালসিয়াম আয়ন এন্টার করছে, আবার ক্যালসিয়াম আয়ন এন্টার করাটা হচ্ছে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাকে রেগুলেট করে। তার মানে কি? হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন ইকুইভ্যালেন্ট টু প্লে টু ফেজ।
এবং এই যে এই মানে মানে ইনোটপিক স্টেট ইনফ্লাক্স হচ্ছে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকছে বা ক্যালসিয়াম হার্ট মাসেলের সেলের ভিতরে ঢুকছে, এটা কীভাবে হয়? এখানে হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল আছে, এই স্লো ক্যালসিয়াম চ্যানেল দিয়ে হচ্ছে এই ক্যালসিয়ামগুলো মাসেলের সেলের মধ্যে ঢুকে এবং এর ফলে হচ্ছে যে হার্টের যে কন্ট্রাকশন সেইটা হচ্ছে রেগুলেশন হয়। এবং এই স্টেজে কি হয়, এই স্টেজ হচ্ছে মানে অ্যাকশন পটেনশিয়ালে কোন স্টেজ হয় সেটা হচ্ছে প্লেটো ফেজ। এবং এই যে ক্যালসিয়ামটা আসছে যেটা সেলের মধ্যে ঢুকছে, যেটা রেগুলেশন করছে, হার্টের মধ্যে ঢুকছে, ইনোটপিক স্টেট করছে, এই ক্যালসিয়াম কোত্থেকে আসে? এটা আছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে দেখেন কতগুলো কোরিলেশন। তার মানে কি, সার্কোপ্লাজমিক রেটিকুলাম রেগুলেটস দ্য cardiac muscle contraction, sarcoplasmic reticulum regulates the inotropic state, sarcoplasmic reticulum regulates the force of contraction in case of heart, sarcoplasmic reticulum is equivalent to slow calcium channel, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামটা আসছে, এই ক্যালসিয়াম যে সেলের মধ্যে ঢুকছে, এই এর ফলে যে অ্যাকশন পটেনশিয়ালের যে ফেজটা সেটা হচ্ছে প্লেটো ফেজ। তাহলে দেখেন এই কয়েকটা লাইনের মধ্যে কতগুলো কথা। তো এই জিনিসগুলো আসলে বই থেকে খুঁজিয়ে খুঁজিয়ে পড়া খুবই কঠিন। বই যত ছোট করে লেখা আছে ওগুলো দেখলেই হচ্ছে মাথার মধ্যে হচ্ছে মানে সাপের মতো কিলবিল করে, হ্যাঁ, যার কারণে হচ্ছে ওই জিনিসটা আসলে মনে রাখতে সমস্যা হয়। তো এইভাবে যদি একটু আলাদা করে পড়েন এক্সট্রাকশন করে, আমার মনে হয় এই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। আজকের লেকচারটা খুব কঠিন, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সবচেয়ে কঠিন লেকচার হচ্ছে এটা, ডেভিডসন বেস যেটা। সো এটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে পরবর্তীতে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, কার্ডিয়াক পেপটাইড। এর মধ্যে এখানে দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, এএনপি এবং বিএনপি। এএনপি হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আর বিএনপি হচ্ছে আপনার ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। তো ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, ব্রেইন কথাটা আসছে, আবার হার্ট, এটা কেমন হয়ে গেল? তো বিএনপি বলা হচ্ছে কারণ হচ্ছে এটা যখন আবিষ্কার করা হয়েছিল তখন এটা পরকাইন ব্রেইন থেকে এই বিএনপিটা মানে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড এটা হচ্ছে আবিষ্কার করা হয়, যেন ওই নামটাই এখনও চলে আসছে। কিন্তু দিস বিএনপি ইজ অলসো বাট বিএনপি ইজ প্রডিউসড বাই ভেন্টিকলস। তো এখন এই যে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, তার এখানে কি বলে দিচ্ছে? নাট্রিউরেসিস হচ্ছে, অর্থাৎ সোডিয়াম ইউরিন দিয়ে যাচ্ছে। তো সোডিয়াম কি এমনি যাবে? যেতে পারবে না। তাহলে সোডিয়াম সাথে কি যাবে? ওয়াটার যাবে। সো ডায়োরেসিস। তাহলে এটা কিন্তু এক ধরনের ডায়োটিক্স। এএনপি ইজ ওয়ান অফ এএনপি অ্যাক্টস লাইক ডায়োটিক। তারপরে এএনপি এটা হচ্ছে নাট্রিউরেসিস করছে, ডায়োরেসিস করছে, এবং এএনপিটা একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ভেজোডাইলেটেশন করা। আর যেটা বিএনপি সেটা হচ্ছে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এটা হচ্ছে এটারও হচ্ছে মানে এএনপির মতো, এটাও হচ্ছে সিমিলার। এএনপি যে ফাংশনগুলো করে বিএনপি এটাও হচ্ছে সিমিলার, মোটামুটি একই রকম, হ্যাঁ। আর এই বিএনপিটা তৈরি হচ্ছে ভেন্টিকল থেকে। আর যেটা হচ্ছে এএনপি এবং বিএনপি এই দুটোকে হচ্ছে আবার ডিগ্রেডেশন করে হচ্ছে একটা এনজাইম, সেটা হচ্ছে নেপ্রিলাইসিন। এই নেপ্রিলাইসিন এনজাইমটা হচ্ছে এই এএনপি এবং বিএনপিকে হচ্ছে ডিগ্রেডেশন করতে পারে। তাহলে যেহেতু এএনপি বিএনপি ওই দুটো ভেজোডাইলেটর, সো নেপ্রিলাইসিন ভেজোডাইলেটরকে আপনার ডিগ্রেডেশন করছে। সো নেপ্রিলাইসিন অ্যাক্টস অ্যাজ ভেজোকনস্ট্রিক্টর, যেহেতু ওটা ভেজোডাইলেটেশন যারা করছে তাদেরকে ডিস্ট্রয় করছে। সো তাহলে কিন্তু নেপ্রিলাইসিনটাকে বলা হবে ইট অ্যাক্টস লাইক ভেজোকনস্ট্রিক্টর, বা এটার ইফেক্ট হচ্ছে ভেজোকনস্ট্রিকশন। আর এই যে নেপ্রিলাইসিন, হ্যাঁ, এটা কিন্তু একটা থেরাপিউটিক একটা আছে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। মানে যেটা নেপ্রিলাইসিন, নেপ্রিলাইসিন এনজাইমের হচ্ছে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে একটা থেরাপিউটিক টার্গেট আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সম্ভবত কোনো একবার এফসিবিএস পরীক্ষায় এই কোশ্চেনটা সম্ভবত এসেছিল, আমি যতটুকু মনে করতে পারি। এই মানে নেপ্রিলাইসিন, এএনপি, বিএনপি এই টপিক থেকে, এইটুকু জায়গার মধ্য থেকে কোনো একবার সম্ভবত মানে এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন আসছিল, সম্ভবত আমি যতটুকু মনে করতে পারি। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এটা হচ্ছে কনফিউজিং, হ্যাঁ, এই জিনিসটা খুবই কনফিউজিং, খুবই কঠিন। তা আশা করি এইটুকু আপনারা সহজে বুঝতে পারছেন। এরপরে আসি হচ্ছে সিস্টোল ডায়াস্টোল নিয়ে। সিস্টোল ডায়াস্টোল এগুলো কিন্তু খুব সহজ কথা, কিন্তু দেখা যাবে যে রেসিডেন্সি পরীক্ষায় এই সহজগুলো কথা দিয়ে দিলে ওই
মাত্র স্বল্প সময়ে 1000টা গোল পূরণ করতে হয়, তো ওই সময় থেকে এই মাথা তখন কিন্তু কাজ করে না, এই সহজ জিনিসগুলো কিন্তু তখন ভুল হয়ে যায়। সো এই জিনিসগুলো সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে যে যখন সিস্টল হচ্ছে, সিস্টল মানে কি, সিস্টলের সময় ভেন্ট্রিকল কন্ট্রাকশন করছে। সো ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে আমাকে ব্লাডগুলোকে শরীর থেকে বের মানে হার্ট থেকে বের করে সারা সারা বডিতে সার্কুলেট করতে হবে। সো সার্কুলেট করার জন্য কিন্তু আমার দুইটা মানে তাদের আউটপুটটা খোলা রাখতে হবে। সো তাদের আউটপুটটা খোলা রাখতে হলে তাদের যে করেসপন্ডিং ভাল্ব সেটা ওপেন থাকবে, অর্থাৎ অ্যাওর্টিক ভাল্ব ওপেন থাকতে হবে এবং পালমোনারি ভাল্ব ওপেন থাকতে হবে। তাহলে ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে তখন তাদের কন্টেন্টটা বের হতে পারবে। এইভাবে চিন্তা করবেন, তাহলে এটা মনে থাকবে যে সিস্টল ডায়াস্টল কোনটার সময় কোন ভাল্ব ক্লোজ থাকছে, কোন ভাল্ব ওপেন থাকছে। আর ডায়াস্টলে কি হয়, ডায়াস্টল হচ্ছে হার্ট হচ্ছে ব্লাডটা রিসিভ করছে। সো হার্ট ব্লাড রিসিভ করছে থেকে, ভেন্ট্রিকল ব্লাডটা রিসিভ করছে কার কাছ থেকে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম থেকে। তাহলে অ্যাট্রিয়াম থেকে যখন রিসিভ করছে ডায়াস্টলে ভেন্ট্রিকলগুলো ব্লাড, তখন তাহলে কি তাদের ভিতরে যে দরজা সেটা খোলা থাকতে হবে। সো এভি ভালভ ওপেন ডিউরিং ডায়াস্টল। এভাবে চিন্তা করবে যে সিস্টলের সময় কি ঘটনা ঘটছে এবং ওই সময়তে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা ওপেন থাকতে হবে। আবার ডায়াস্টলের সময় কোন রাস্তা দিয়ে ব্লাডটা যাচ্ছে, ওই রাস্তাটা ওপেন থাকতে হবে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে সিস্টল ডায়াস্টল নিয়ে আপনার এভি ভালভ ক্লোজ ওপেন নিয়ে গোলমাল লাগবে না। পরীক্ষার সময় এটা কিন্তু খুবই গোলমাল লাগে। অ্যাওর্টা হচ্ছে সেন্ট্রাল আর্টারি। হ্যাঁ, তো এই সেন্ট্রাল আর্টারিতে আমরা কিন্তু অলরেডি এখন সার্কুলেশনের মধ্যে ঢুকে গেছি, যে ব্লাড সার্কুলেশন রিলেটেড যে কথাবার্তা সেই জিনিসগুলোতে আমরা ঢুকে গেছি। হ্যাঁ, এখানে হেডলাইনগুলো দেওয়া নেই সেইভাবে, বা হেডলাইনগুলো তো চোখে পড়ছে না, কিন্তু যেভাবে ব্যাখ্যা করছি এটা কিন্তু একদম সিরিয়ালি আপনার ফিজিওলজির মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা অলরেডি ফিজিওলজির মধ্যে ঢুকে গেছি, ডেভিডসন ফিজিওলজির মধ্যে। তো এখন এই যে ব্লাডগুলো যে ইজেকশন হচ্ছে, এটা সেন্ট্রাল আর্টারি যেমন অ্যাওর্টাতে যাচ্ছে, তো অ্যাওর্টার মধ্যে কিন্তু এলাস্টিক যে কম্পোনেন্ট সেটা কিন্তু বেশি। হ্যাঁ, এলাস্টিক কম্পোনেন্টটা বেশি কেন, এটার একটা কারণ হচ্ছে যে অ্যাওর্টা কিন্তু যদি ইলাস্টিক না হতো তাহলে ভেন্ট্রিকল যখন ব্লাডগুলোকে ইজেক্ট করছে, সাপোজ লেফট ভেন্ট্রিকল ব্লাডকে ইজেক্ট করছে সারা বডিতে সার্কুলেট করার জন্য, একসাথে অনেকগুলো ব্লাড কিন্তু বের হচ্ছে ভেন্ট্রিকল থেকে। সো যদি এই অ্যাওর্টা স্টিপ থাকে তাহলে কিন্তু অ্যাওর্টা ছিঁড়ে যাবে, এত প্রেশারে কিন্তু সে আর নিতে পারবে না। সো অ্যাওর্টাই কিন্তু ইলাস্টিক হতে হবে, যায় এটা এক্সপানশন করতে পারে, যাতে যে প্রেশারে যে ফোর্সে ব্লাডটা আসছে অ্যাওর্টাতে সেটা সে রিসিভ করতে পারে, সেই জন্য কিন্তু অ্যাওর্টাকে এলাস্টিক হতে হবে। এইভাবে চিন্তা করবেন তাহলে ভুল হবে না। তো এখন এই যে অ্যাওর্টার মধ্যে যখন এই একটা লার্জ ভলিউম অফ ব্লাড যখন চলে আসছে খুব অতিরিক্ত পরিমাণে, তখন কিন্তু একটা ব্লাড প্রেশারের কিন্তু চেঞ্জ আসার সম্ভাবনা তৈরি হয়, যে অনেকগুলো ব্লাড হচ্ছে অ্যাওর্টার মধ্যে চলে আসছে। এখন অ্যাওর্টা সেটা কি করবে, হ্যাঁ সেটা রাখবে না কোন দিকে দিবে, সে কিন্তু মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সো অ্যাওর্টাকে যদি ইলাস্টিসিটি দেওয়া হয়, সে যখন এক্সপানশন করে তখন কিন্তু ওই লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড সে কিন্তু অ্যাকোমোডেট করতে পারে, এবং তার যে অ্যাকোমোডেশনের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির কারণে কিন্তু হচ্ছে ব্লাডের যে ব্লাড প্রেশারের যে চেঞ্জ সেটা কিন্তু অনেকটাই প্রিভেন্ট হয়। যে হঠাৎ করে যখন একসাথে ব্লাড চলে আসছে অ্যাওর্টাতে, এখন অ্যাওর্টা সাপোজ স্টিপ আছে, আমি এটা দিয়ে বুঝাই, সাপোজ হচ্ছে যদি অ্যাওর্টাতে সাপোজ এটাই হচ্ছে অ্যাওর্টা, হ্যাঁ, এখন এই অ্যাওর্টাতে এখান থেকে যখন ব্লাডটা এখানে চলে আসবে, কারণ এটা যদি এক্সপানশন না হয়, এই অ্যাওর্টা যদি এক্সপানশন না হয় তাহলে কি হবে, এই অ্যাওর্টা ছিঁড়ে যাবে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে অধিক পরিমাণে ব্লাড অ্যাওর্টাতে চলে আসার কারণে হচ্ছে ব্লাড প্রেশারটা রাইজ করে, এই দুটো সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এটা হয় না, কেন হয় না, কারণ এটা হচ্ছে এলাস্টিক। ব্লাড যখন অ্যাওর্টাতে আসলো তখন এটা এক্সপানশন করলো, তাহলে কি হলো, অধিক পরিমাণের ব্লাডটা সে অ্যাকোমোডেট করলো, ফলে একটা সে প্রেশার চেঞ্জটাকে প্রিভেন্ট করছে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে ইট প্রিভেন্টস এক্সেসিভ রাইজ ইন সিস্টোলিক ব্লাড প্রেশার হোয়াইল সাস্টেইনিং দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাড প্রেশারে যে চেঞ্জ হওয়ার বা ব্লাড প্রেশার হ্যাফাজার্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, একটা লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড যখন অ্যাওর্টাতে আসে, ওইটা প্রিভেনশনের কারণেই কিন্তু অ্যাওর্টার মধ্যে এলাস্টিক টিস্যু দেওয়া আছে।
যেমন অ্যাওর্টা যদি স্টিফ হয়ে যায় তাহলে কিন্তু এই ঘটনাগুলো জাস্ট মানে এই ঘটনাগুলো কিন্তু কিন্তু ঘটবে না, তখন কিন্তু ডিজিজ কন্ডিশন তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাওর্টা ইলাস্টিক হওয়ার কারণে কিন্তু যে হচ্ছে এক্সেসিভ চেঞ্জ বা এক্সেসিভ রাইজ ইন ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার যে ভ্যারিয়েশন সেটা প্রিভেন্ট করছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যে ব্লাড প্রেশার হচ্ছে আপনার চেঞ্জ বা ব্লাড প্রেশার যে ভ্যারিয়েশন যদি মানে না করে বা ব্লাড প্রেশার এক্সেসিভ রাইজ যাতে না হয়, সেটার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই অ্যাওর্টার ইলাস্টিক টিস্যু। এই একটা কথা বলার জন্যই কিন্তু এত কিছু জিনিস ব্যাখ্যা করতে হচ্ছে। ভেসেল টোন, যে ভেসেলের যে রেজিস্ট্যান্স বা ভেসেলের যে টোন, এটাতে কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। তার মধ্যে হিউমারাল কিছু ফ্যাক্টর আছে, নিউরাল কিছু ফ্যাক্টর আছে, হ্যাঁ, তারপর মেকানিক্যাল কিছু ফ্যাক্টর আছে, হ্যাঁ। সো রেজিস্ট্যান্স, ভেসেলের যে রেজিস্ট্যান্স এটা কিন্তু একটা মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিস, ইউনিফ্যাক্টোরিয়াল না যে একটা ফ্যাক্টরের জন্য সেটা রিলেটেড হবে তা না, মাল্টিফ্যাক্টোরিয়াল। এই কথাটা পূর্বে অলরেডি বলেছিলাম, সেখানে বলছিলাম যে পরে আমরা আরও আসবো, যে পূর্বে আমরা কিন্তু অলরেডি বলেছি যে বেটা রিসেপ্টরের কথা, যে বেটা 1 কী করছে, বেটা 2 এই ধরনের কথা ছিল। এই আমি বলেছিলাম যে আলফার সাথে আবার এটা কম্পেয়ার করতে হবে। তো দেখেন হচ্ছে আলফা রিসেপ্টর কী করে, আলফা রিসেপ্টর যদি স্টিমুলেশন হয় তাহলে সেখানে ভেজো কনস্ট্রিকশন হবে, আর যদি বেটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হয় তাহলে ভেজো ডাইলেটেশন হবে। তাহলে এখন যদি আমি হচ্ছে নন সিলেক্টিভ যদি অ্যাড্রেনার্জিক ড্রাগস ইউজ করি, নন সিলেক্টিভ অর্থাৎ সেটা বেটা আলফা সব জায়গাতেই কাজ করে, তাহলে কিন্তু জিনিসটা কী হবে, তাহলে দেখা যাবে দুই রিসেপ্টরেরই ইফেক্ট আসবে, আলফার ইফেক্টও হবে, বেটার ইফেক্টও হবে, তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এই জন্য পরবর্তীতে হচ্ছে নন সিলেক্টিভগুলো বাদ দিয়ে ওগুলো ওল্ড জেনারেশন, নিউ জেনারেশন হচ্ছে সিলেক্টিভ মানে বেটা ব্লকার্স বা সিলেক্টিভ যে রিসেপ্টর অ্যাগোনিস্ট বা অ্যান্টাগোনিস্ট, এই ড্রাগসগুলো পরবর্তীতে এইভাবে আসছে। কারণ এই যে এই ইফেক্টগুলো বা সব জায়গাতে কাজ করছে, তাহলে আলটিমেটলি একসাথে যদি ভেজো কনস্ট্রিকশন হয় আবার ভেজো ডাইলেটেশন হয় তাহলে কিন্তু খুব একটা কাজ করবে না। এই জন্য সিলেক্টিভিটি অফ দ্য ড্রাগস হ্যাজ বিন মেড। তো এখন এই যে হার্টের উপরে কিন্তু আমরা যেটা পুরো বলছিলাম যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের ইফেক্ট থাকে, কিন্তু রেস্টিং ফেজে থাকে হচ্ছে আপনার ইনহিবিটরি ইফেক্ট, ভ্যাগাল ইফেক্ট আর প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট। এই জিনিসগুলো পুরো বলেছিলাম যে পরে কিন্তু আবার লাগবে, যখন এইখানে কিন্তু চলে আসছে এখন এই জিনিসটা আবার লাগবে। দেখেন যে প্রিডোমিনেন্ট ইফেক্ট অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন ইন দ্য করোনারি আর্টারি ইজ ভেজোডাইলেটেশন। অর্থাৎ হার্টের উপরে দুই ধরনের ইফেক্ট আছে। কথাগুলো খেয়াল করেন, হার্টের উপর দুই ধরনের ইফেক্ট আছে, স্টিমুলেটরি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক যখন হবে তখন কোন ঘটনাটা বেশি ঘটবে, সেটা হচ্ছে ভেজো ডাইলেটেশনটা বেশি ঘটবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ভেজো ডাইলেটেশনটা বেশি ঘটবে। কিন্তু এখানে কিন্তু দেখেন দুইটাই কথা আছে, যে আলফা ভেজো কনস্ট্রিকশন করছে, বেটা 2 ভেজো ডাইলেটেশন করছে, কিন্তু ওভারঅল যখন হবে সবগুলো একসাথে তখন ভেজো ডাইলেটেশনটা প্রিডোমিনেট করবে। আবার রেস্টিং ফেজে কি বলছে, রেস্টিং ফেজে প্রিডোমিনেট করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তাহলে এখন যদি আমি এই যে এই সময় সাপোজ আমি যদি কোনো সিম্প্যাথেটিক স্টিমুলেটর ড্রাগস ইউজ করি, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের যে ড্রাগসগুলো ইউজ করি, তাহলে তাহলে কী হবে, তাহলে সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট ড্রাগস যদি ইউজ করি তাহলে সিম্প্যাথেটিক যে রিসেপ্টরগুলো সেগুলোর যে ফাংশন সেটা এক্সাইট হবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, অর্থাৎ যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ফলে যে রিসেপ্টরগুলো আছে সেইগুলোর তার ফাংশনগুলো বেশি বেশি করবে, তখন আলটিমেটলি ভেজো ডাইলেটেশন হবে। এখন যদি ভেজো ডাইলেটেশন হয় তাহলে প্রেশার কী হবে, ভেজো ডাইলেটেশন হলে কিন্তু প্রেশারটা কমে আসবে। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন এর ফলে হচ্ছে ভেজোডাইলেটেশন হয় এবং এর ফলে হচ্ছে প্রেশারটা ফল করে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এই কথাটার, যে হচ্ছে এখানে দেখেন বলছে হচ্ছে ন্যারোয়িং অর স্টেনোসিস করোনারি আর্টারি does not limit flow even during exercise until cross sectional area of the vessel is reduced at least 70%। অর্থাৎ সাপোজ ভেসেলগুলো হচ্ছে স্টেনোসড হয়ে গেছে বা ন্যারোয়িং হয়ে গেছে, হ্যাঁ, তো এখন এই ন্যারোয়িং হওয়ার কারণে কি ব্লাড ফ্লো হ্যাম্পার্ড হবে?
না। এক্সারসাইজ করার সময় কি হ্যাম্পার্ড হবে? না। তাহলে কখন হ্যাম্পার্ড হবে? ন্যারোয়িং হয়ে গেছে, আবার স্টেনোসিস হয়ে গেছে, তাও ব্লাড ফ্লো হ্যাম্পার হচ্ছে না কেন? কারণ হচ্ছে এই হ্যাম্পার্ড হওয়ার জন্য এই যে ক্রস সেকশনাল এরিয়াতে যে ন্যারোয়িং বা স্টেনোসিস হচ্ছে, এই ক্রস সেকশনাল এরিয়া 70% রিডিউসড হতে হবে। শুধুমাত্র 70% ক্রস সেকশনাল এরিয়া যখন ন্যারোড ভেসেল বা স্টেনোসড ভেসেলে হবে, এবং তারপরে যখন 70 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন হচ্ছে তার ব্লাড ফ্লো লিমিটে সমস্যা হবে এবং তখন সাইন সিমটমসগুলো তৈরি হবে। কিন্তু 70% একটু ন্যারোয়িং হয়ে গেছে বা স্টেনোসিস হয়ে গেছে, কিন্তু 70% ক্রস সেকশনাল এরিয়া 70% রিডিউস করে নাই, তাহলে কিন্তু এক্সারসাইজ করলেও কিন্তু তার ব্লাড ফ্লোতে কোনো সমস্যা হবে না। এর কারণটা কি তাহলে? কেন? তাহলে আমরা যেটা যেটা বলি যে হচ্ছে ন্যারোয়িং হয়ে গেছে, হ্যাঁ, এনজিওগ্রাম করে ন্যারোড ভেসেল পাওয়া গেছে, তাহলে ন্যারোড ভেসেল পাওয়া গেলে সেখানে সেটা সার্জারি করতে হবে বা সেখানে মানে কোনো ইন্টারভেনশন প্রয়োজন? তাহলে ডেভিডসন অনুযায়ী কি, যে এই ন্যারোয়িংটা ক্রস সেকশনাল এরিয়া 70% রিডিউস হতে হবে, তারপরে হচ্ছে সেখানে ইন্টারভেনশন করা যেতে পারে। তার আগে কিন্তু ব্লাড ফ্লোতে সমস্যা হবে না। সো তখন তাহলে কিন্তু যেহেতু সমস্যা হবে না, সো তখন কিন্তু আর কোনো ইন্টারভেনশন প্রয়োজন নাই। ইভেন ডিউরিং এক্সারসাইজও এটা সমস্যা হয় না। তাহলে এটা কিন্তু খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স একটা কথা। আমাদের বাহ্যিক আমরা যে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন, এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এই কথার মধ্যে আছে। তো এই যে আমরা যেটা ডেভিডসন যে কথাটা বলছে যে হচ্ছে 70% রিডিউস না হওয়া পর্যন্ত কোনো সমস্যা হবে না, তাহলে এটা কেন হচ্ছে? কারণ এই যে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আমরা যেটা পূর্বে বলেছি যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এটা হচ্ছে প্রিডমিনেট করে ডিউরিং নর্মাল স্টেট বা রেস্টিং স্টেটে। তাহলে এইটার কাজটা কি? প্যারাসিম্প্যাথেটিকের কাজটা কি? ইনহিবিটর ইফেক্ট, ভ্যাগাল ইফেক্ট এবং মডেস্ট ডাইলেটেশন করে। এবং তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে রেস্টিং কন্ডিশনে যেহেতু প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে প্রিডমিনেট করে, সো নর্মাল কন্ডিশনে কিন্তু একটা মডেস্ট ডাইলেটেড অবস্থায় কিন্তু এই ভেসেলগুলো থাকছে। সো 70% কম যদি ক্রস সেকশন এরিয়ায় রিডিউসড হয়, তাহলে কিন্তু ওই যে ইফেক্টটা নর্মাল স্টেটে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের যে ইফেক্টটা, ওইটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ডাইলেটেশনটা মেনটেন করতে পারছে, যার কারণে এই ক্রস সেকশনাল এরিয়াটা 70% থেকে আরও কমে যাচ্ছে, যা 60% দেখা যাচ্ছে তার আরও কমে যাচ্ছে। এই কথাটা এখানে বলা হচ্ছে। আশা করি এই জিনিসটা সব বুঝতে পারবেন। এটা খুব জটিল জিনিস। আমি যদি কেউ বুঝতে না পারেন তাহলে এই জিনিসটা বলবেন, আমি আরেকবার এক্সপ্লেন করব। কমেন্টে লিখলে আমি দেখতে পারবো যে যদি ক্রস সেকশনাল এরিয়ার এই অংশটা কেউ বুঝতে না পারেন তাহলে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। এরপর এন্ডোথেলিয়ামের যে ইফেক্ট হার্টের উপরে বা ভেসেলের উপরে, এন্ডোথেলিয়ামের যে ইফেক্ট আছে এটা একটু জানতে হবে। এটা হচ্ছে এন্ডোথেলিয়াম দুটো কাজ করে, ভেজো ডাইলেটেশন করে, ভেজো কনস্ট্রিকশনও করে। তো এখন এই যে ভেজো ডাইলেটেশন, হ্যাঁ, এটা ভেজো ডাইলেটেশন কীভাবে করে? নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং এন্ডোথেলিয়াম ড্রাইভড হাইপার পোলারাইজিং ফ্যাক্টর, এই কটার মাধ্যমে এন্ডোথেলিয়াম ভেজো ডাইলেটেশন করতে পারে। আর হচ্ছে ভেজো কনস্ট্রিকশন কীভাবে করে? সেটা হচ্ছে এন্ডোথেলিন 1 এবং অ্যাঞ্জিওটেনসিন 2 এটার মাধ্যমে। আচ্ছা, আরেকবার বলতে বলছেন যেটা আমি তাহলে এখানে দেখেন এই যে বলছে যে হচ্ছে ন্যারোয়িং অর স্টেনোসিস ইন দ্য করোনারি আর্টারি ডাজ নট লিমিট ফ্লো ইভেন ডিউরিং এক্সারসাইজ আনটিল ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ভেসেল ইজ রিডিউসড বাই 70%। অর্থাৎ এখানে বলছে যে হচ্ছে ভেসেলগুলো ন্যারো অথবা স্টেনোসড হয়ে গিয়েছে, তাহলে কি করোনারি আর্টারি সাপ্লাই হ্যাম্পার্ড হবে? এখানে বলছে হ্যাম্পার্ড হবে না যতক্ষণ না পর্যন্ত এই এরিয়াটা 70%-এর বেশি ন্যারো হয়ে গেছে বা 70%-এর বেশি রিডিউসড হয়ে গেছে, তখন শুধুমাত্র এই সমস্যাটা হবে, ব্লাড ফ্লোতে সমস্যা হবে। কিন্তু 70% ন্যারো বা 70% স্টেনোসিসের থেকে কম পার্সেন্ট ন্যারো বা স্টেনোসিস হয়েছে, তাহলে কিন্তু ব্লাড ফ্লোতে কোনো সমস্যা হবে না এবং এক্সারসাইজ করলেও সমস্যা হবে না। কেন হবে না?
কারণ হচ্ছে যেটা পূর্বে বলেছি যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্টের ক্ষেত্রে প্রিডোমিনেট করে, অর্থাৎ নর্মালি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনটাই হার্টের মধ্যে নর্মাল স্টেটেই থাকে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কাজ কি? ভ্যাগাল ইনহিবিশন একটা, হার্টে কার্ডিও ইনহিবিটরি ইফেক্ট একটা, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে মডেস্ট ভেজোডাইলেটেশন, অর্থাৎ নর্মাল কন্ডিশনেই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন একটা মানে মোটামুটি পরিমাণে করোনারি ভেসেলগুলোকে ডাইলেট করে রাখতে পারে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম, যার কারণে 70% কম যদি ন্যারো বা স্টেনোসিস থাকে তাহলে ওই প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টের কারণে খুব একটা ব্লাড ফ্লোতে সমস্যা হবে না। ভেসেল 100% থেকে 30% রিডিউস হয়ে 70% হলে নাকি 70% রিডিউস হয়ে 30% হলে? না, এখানে আপনাকে 100% ধরেন, 100% থেকে 100% 100% যদি 100% রিডিউস হয়ে যায় তার মানে কি ওটা পুরোটাই ব্লক হয়ে গেছে। যদি 100% ক্রস সেকশনাল এরিয়া রিডিউস হয় তার তো পুরোটাই ব্লক। 70% আপনি ক্রস সেকশন কথাটা বাদ দেন, আপনি মনে করেন যে 70% ব্লক হয়েছে, এই সহজ কথা মনে রাখেন। ক্রস সেকশনাল বা ওইটা অনেকে কনফিউজড হচ্ছেন। আপনি মনে করেন 70 একটা হার্টের মানে যে করোনারি ভেসেলে 70% ব্লক হয়েছে, 70% ব্লক, এটা হচ্ছে বর্ডার লাইন। 70%-এর বা 70% উপরে যদি ব্লক হয় তাহলে সমস্যা হবে, কারণ তখন ওই যে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টটা ওইটা অতটা হেল্প করতে পারবে না। কিন্তু 70%-এর নিচে যদি ব্লক থাকে তাহলে কিন্তু যে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট নর্মালি আছে সেইটা এইটাকে ওভারকাম করতে পারবে। কিভাবে ওভারকাম করতে পারে? তার নর্মাল যে মডেস্ট ডাইলেটেশনের যে ইফেক্ট ওইটার মাধ্যমে। আচ্ছা, এরপর আমি যেটা বলছিলাম যে হচ্ছে এন্ডোথেলিয়ামের যে ইফেক্ট, এন্ডোথেলিয়ামের দুটো ইফেক্ট আছে, একটা ভেজো ডাইলেটেশন করতে পারে, আবার ভেজো কনস্ট্রিকশনও করতে পারে। তো ডাইলেটেশন করে কখন? এই যে নাইট্রিক অক্সাইড, পোস্টোসাইক্লিন, এন্ডোথেলিয়াম ডিরাইভড হাইপার পোলারাইজিং ফ্যাক্টর, এগুলোর কারণে হচ্ছে ডাইলেটেশন হয়। আর হচ্ছে কনস্ট্রিকশন হয় হচ্ছে এন্ডোথেলিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2। তো এইখানে যে ভেজো কনস্ট্রিকশন এবং ভেজো ডাইলেটেশন নিয়ে আপনাদের গ্যানন অথবা গাইটন কোনো একটা খুব সুন্দর একটা চার্ট আছে, খুব বড় একটা চার্ট। আর যদি হচ্ছে এই জিনিসটা ওইখান থেকে বেশি ভালো করে পড়তে পারবেন যে কোন কোন ফ্যাক্টর ভেজো ডাইলেটেশন করতে পারে, কোন কোন ফ্যাক্টর মানে ভেজো কনস্ট্রিকশন করে। এটা কিন্তু একটা চার্ট আছে, আমরা কিন্তু এমবিবিএস লেভেলে ওই চার্টটা কিন্তু ফিজিওলজির মধ্যে পড়ে আসছি। হ্যাঁ, ওই চার্টটা হচ্ছে এখানে পড়তে হবে এই এন্ডোথেলিয়াম এই অংশতে। ওখানে আরও কিছু ফ্যাক্টর আছে, পটাশিয়াম, তারপরে আরও কিছু আয়নস আছে, ক্যালসিয়াম, তারপরে কী কী যেন আছে, আরও অনেক বড় একটা চার্ট। তো এই জিনিসটা ওইখান থেকে পড়লে সবচেয়ে ভালো হবে। আর যদি মনে করেন যে না ওইটা চার্টটা মনে রাখতে সমস্যা হচ্ছে, তাহলে এই কয়টা আপনি মনে রাখেন যে ভেজো ডাইলেটেশন কখন হচ্ছে, নাইট্রিক অক্সাইড, পোস্টোসাইক্লিন, এন্ডোথেলিয়াম ডিরাইভড হাইপার পোলারাইজিং ফ্যাক্টর। আর হচ্ছে ভেজো কনস্ট্রিকশন এই ক্ষেত্রে এন্ডোথেলিন 1 এবং অ্যাঞ্জিওটেনসিন 2। আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট। আর প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টটা কী করছে? প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টটা হচ্ছে মডেস্ট ডাইলেটেশন, অর্থাৎ ওইটাও ভেজো ডাইলেটেশন করছে। তো যদি ওই চার্টটা পড়তে না পারেন তাহলে এই কয়েকটা ফ্যাক্টর যেগুলো অনেকেই ওই চার্টটা পড়তে পারে না, ওটা অনেক বড় চার্ট, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তো পড়তে সমস্যা হলে এই জিনিসগুলো অ্যাটলিস্ট বেসিক যে কয়েকটা দরকার এই কয়েকটা পড়ে রাখবেন এখান থেকে। তো এই যে ভেজো কনস্ট্রিকশন, ভেজো ডাইলেটেশন এগুলো হচ্ছে, এগুলোর ফলে কি হচ্ছে? এগুলোর ফলে কিন্তু আলটিমেটলি যে ভাস্কুলার টোন বা সেটা মানে ভেজো কনস্ট্রিকশন হচ্ছে না ভেজো ডাইলেটেশন হচ্ছে না, এবং ভেজো ডাইলেটেশন কনস্ট্রিকশনের ফলে কিন্তু ব্লাড প্রেশারের উঠানামা করছে। তাহলে আলটিমেটলি কিন্তু এন্ডোথেলিয়াম হ্যাজ এ ইফেক্ট ইন রেগুলেটিং ব্লাড প্রেশার। এরপরে আমরা চলে আসি রেসপিরেশন, অর্থাৎ এইবার আমরা রেসপিরেটরি সিস্টেমের সাথে এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা যোগসূত্র, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসলেই যে কোনো পরীক্ষায় আপনি খুব ভালো করে পড়লেও ধরে নেন যে আপনার পরীক্ষায় ভুল হবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে এই যে হিমোডাইনামিক ইফেক্ট,
আমরা যে হিমোডাইনামিক ইফেক্ট বলি, হার্টের যে হিমোডাইনামিক ইফেক্ট বা হিমোডাইনামিক্স অফ দ্য হার্ট বা হিমোডাইনামিক্স অফ দ্য ব্লাড, এই কথাটা বলি আমরা কিন্তু এমবিবিএস লেভেলে কতখানি পড়ি যে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে ব্লাড যাচ্ছে এবং রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড হচ্ছে লাংসে যাচ্ছে এবং লাংস থেকে পরবর্তীতে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে সার্কুলেট হচ্ছে। এইটুকু কথা কিন্তু আমরা এমবিবিএস লেভেলে পড়ি। এখন এই কথাটাই হচ্ছে আপনাকে রেসপিরেশনের সাথে কম্পাইল করতে হবে। এটাই বলছে যে হিমোডাইনামিক্স অফ দ্য হার্ট। এটা খুবই মানে কনফিউজিং এবং আপনি যতই পড়েন সহজ হলেও দেখা যাচ্ছে পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসছেন। তো এটা একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এটা আপনি শুধু একটা পড়বেন, ইনস্পিরেশন এক্সপ্রেশন দুটা পড়তে যাবেন না, দুটা পড়তে গেলে গোলমাল লাগবে। অনলি ওয়ান, আইদার ইন্সপিরেশন অথবা এক্সপ্রেশন পড়বেন। তো আমি যেটা করতাম, আমি শুধু ইন্সপিরেশনটা পড়তাম। হ্যাঁ, ইন্সপিরেশনটা পড়লে বাকিটা এক্সপ্রেশনটা আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। তো এখন এখানে কথা হচ্ছে যে ঘটনা কি ঘটে। দুইটা কথা মনে রাখবেন যে ইন্সপিরেশনের সময় আমরা হচ্ছে এয়ারটা ইনটেক করছি, হ্যাঁ, এয়ারটা লাংসে প্রবেশ করছে। আর হার্ট হচ্ছে ব্লাড রিসিভ করে কোত্থেকে? হার্ট কিন্তু ব্লাড রিসিভ করে মানে কিন্তু অ্যাজ এ হোল যদি আমি বলি হার্ট কোথা থেকে ব্লাড রিসিভ করে, সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মাধ্যমে হার্ট ব্লাড রিসিভ করে। যদিও ওইদিকে লেফট অ্যাট্রিয়ামে কিন্তু হচ্ছে আবার যাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে কিন্তু আবার ব্লাড রিসিভ করছে লাংস থেকে, হ্যাঁ। কিন্তু অ্যাজ এ হোল যদি আমি বলি যে টোটাল হার্টটা কোথা থেকে ব্লাড রিসিভ করছে, ফার্স্ট ব্লাড রিসিভ বাই হার্ট এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে। এই কথাটা মাথায় সেট করবেন, তাহলে আপনার বাকি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এখন এখানে দুইটা কথা মনে রাখবেন যে হচ্ছে এয়ারটা হচ্ছে ইনস্পিরেশনের সময় আমরা নিঃশ্বাস নিচ্ছি মানে এয়ারটা লাংসে ঢুকছে। তাহলে ইনস্পিরেশনের সময় দুইটা জিনিস মনে করবেন যে দুইটা জিনিস শরীরে ঢুকবে। একটা হচ্ছে ইনস্পিরেশনের সময় এয়ার শরীরে ঢুকবে, আর ইনস্পিরেশনের সময় ব্লাডটাও শরীরের মধ্যে প্রবেশ করবে। তাহলে এয়ারটা প্রবেশ করে কোথায় যাবে? এয়ারটা প্রবেশ করে যাবে হচ্ছে লাংসে। আর ব্লাডটা প্রবেশ করে যাবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে ইনস্পিরেশনের সময়। তাহলে এই কথাটা মনে রাখলে বাকিটা সব কিছু সহজ হয়ে যাবে। কিভাবে দেখেন, ইনস্পিরেশনের সময় আমরা ব্লাড নিচ্ছি, তার মানে কি, ইনস্পিরেশনের সময় আমাদের শরীরে মানে এয়ার প্রবেশ করছে, তার মানে কি আমাদের ইন্ট্রাথোরাসিক যে প্রেশার সেটা কমে গেছে, যার কারণে অ্যাটমসফেরিক বা বাইর থেকে এই এয়ারটা আমাদের লাংসে প্রবেশ করছে, ফলে লাংটা এক্সপানশন হচ্ছে। ঠিক আছে, এই গেল একটা কথা। তাহলে ইনস্পিরেশনের সময় আরেকটা কি যায়? ইনস্পিরেশনের সময় ব্লাড যায় কোথায়? যায় হার্টের মধ্যে যায়। তাহলে ইনস্পিরেশনের সময় এয়ার যায় লাংসে, ব্লাড যায় হার্টে। তাহলে হার্টের কোথায় যায়? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড আসলো তাহলে কী হবে? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলে যাবে। তার মানে কি রাইট হার্টে হচ্ছে কার্ডিয়াক ইনপুট যেটা, যে সে রিসিভস মোর ব্লাড, এটা বেড়ে গেল, রাইট ভেন্ট্রিকুলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে এটা কিন্তু আবার ইজেকশন হবে। তাহলে রাইট ভেন্ট্রিকুলে কিন্তু ব্লাড ফ্লো আবার বেড়ে গেল। সো রাইট ভেন্ট্রিকল ইজেক্টস মোর ব্লাড টু দ্য টু পালমোনারি ট্রাঙ্ক, এবং এই ব্লাডটা কিন্তু লাংসে চলে আসলো। লাংস কিন্তু অলরেডি আমরা নিঃশ্বাস নিয়ে এয়ার দিয়ে এক্সপান্ড করে ফেলছি। তাহলে এখানে এই যে এক্সপানশন করে ফেলছি লাংস, তাহলে লাংসের যে ভাস্কুলার যে ক্যাপাসিটেন্স সেটা ইনক্রিজ করবে। তাহলে ওই যে রাইট ভেন্ট্রিকল থেকে অধিক পরিমাণে ব্লাডটা আসতেছে ওইটা সে রিসিভ করতে পারবে। সো লাংসের ভাস্কুলার ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করছে, লাংস রিসিভস মোর ব্লাড। কোথা থেকে আসছে? রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে কি কন্ডিশন হলো? ইনস্পিরেশন, আমি নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নেওয়ার সাথে এয়ার লাংসে প্রবেশ করলো, লাংসে প্রবেশ করে লাংটাকে এক্সপানশন করে দিল, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা ফল করলো, ওইদিকে হচ্ছে হার্টের ভিতরে আপনার হচ্ছে ব্লাড চলে আসলো রাইট অ্যাট্রিয়াম দিয়ে, ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে ওই ব্লাডটা লাংসে চলে আসলো, এবং ওই সময় থেকে লাংস কিন্তু অলরেডি এক্সপান্ডেড, মানে লাংস এখন ব্লাড রিসিভ করার জন্য অলরেডি রেডি হয়ে আছে, অর্থাৎ লাংসের ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করছে। সো ওই যে রাইট ভেন্ট্রিকল থেকে ইনক্রিজ আউটপুট যেটা আসছে ওইটা লাংস রিসিভ করছে। এখন যেহেতু রাইট সাইডে এই ঘটনাগুলো ঘটছে ইন্সপিরেশন সময়, তো লাংসের যে ক্যাপাসিটি বেড়ে গেল, অনেক পরিমাণে ব্লাড সে রিসিভ করলো, এটা কিন্তু সে ধরে রাখবে।
তাহলে ইন্সপিরেশন কিন্তু এখনও শেষ হয় নাই, এখানে হচ্ছে অক্সিজেনেশন হবে। তো এই সময়তে কি হবে, লাংস থেকে কিন্তু ব্লাড যাচ্ছে না, লাংস থেকে ব্লাড কোথায় যাওয়ার কথা, লেফট অ্যাট্রিয়ামে, কিন্তু এখনও কিন্তু জানে লাংসটা ব্লাড ধরে আছে, এখানে অক্সিজেনেশন হচ্ছে। তো এই সময়তে কি হবে, লেফট সাইডের হচ্ছে লেফট সাইডের হার্টে হচ্ছে ব্লাড কম যাচ্ছে, লেফট সাইডের হার্টে মানে সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলার আউটপুটটাও কমে যাচ্ছে, তাই না, যে লাংসটা ব্লাড ধরে আছে, অক্সিজেনেশন হয় নাই। অক্সিজেনেশন এখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমি নিঃশ্বাসটা এক্সিট করলাম, তাহলে এয়ারটা আমার লাংস থেকে বের হয়ে গেল। তাহলে এখন কি হবে, এখন ওই ব্লাডটা লাংস থেকে বের হয়ে যাবে। তাহলে লাংস থেকে এক্সপিরেশন সময় এয়ারটা চলে যাচ্ছে, আবার লাংস থেকে এক্সপিরেশনের সময় ব্লাডটাও চলে যাচ্ছে। কোথায় গেল ওই ব্লাডটা, ওই ব্লাডটা গেল হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে চলে গেল। তাহলে এখন আমাদের ইনস্পিরেশন শেষ, এখন এক্সপিরেশন শুরু। তাহলে এক্সপিরেশন শুরু হলো, এয়ার লাংস থেকে চলে গেল, এক্সপিরেশন শুরু হলো, এখান লাংস থেকে ব্লাড, অধিক পরিমাণের ব্লাড লেফট অ্যাট্রিয়ামে চলে গেল। তাহলে লেফট ভেন্ট্রিকল রিসিভস মোর ব্লাড ডিউরিং ইন্সপিরেশন, তারপর লেফট ভেন্ট্রিকল ব্লাড রিসিভ করছে, সো লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুট ইনক্রিজেস ডিউরিং এক্সপিরেশন। আর এই ঘটনাগুলো হচ্ছে তখন রাইট সাইডে অপোজিট হবে, অর্থাৎ ইনস্পিরেশনের সময় যে ঘটনা ঘটে, এক্সপিরেশনের সময় ঠিক তার অপোজিটটা ঘটে। সো একটা পড়বেন, তাহলে বাকিটা মনে রাখতে সুবিধা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কথা আছে, যে হচ্ছে যে ইন্সপিরেশনের সময় হচ্ছে ব্লাড প্রেশারটা ফল করে। হ্যাঁ, কেন ফল করে, কারণ সেটা কিন্তু আমি অলরেডি বলেছি যে ইন্সপিরেশনের সময় আলটিমেটলি লাস্ট স্টেজে কি হচ্ছে, লাংসে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড ধরে রাখছে, সো লেফট সাইডে আমার হার্টে ব্লাড যাচ্ছে না, সো লেফট সাইডে ব্লাড না গেলে কিন্তু আলটিমেটলি আমার প্রেশারটা কমে যাচ্ছে। এই জন্য হচ্ছে ইন্সপিরেশনের সময় নর্মালি প্রেশারটা কম থাকে। এখন এই কন্ডিশনগুলো, এই যে ইন্সপিরেশনের সময় প্রেশারটা কম থাকছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। কিন্তু এটা যদি বেশি হয়ে যায়, ইনস্পিরেশন, এই যেখানে বলছে যে বিপি নর্মালি ফলস ডিউরিং ইনস্পিরেশন অ্যান্ড রাইজেস ডিউরিং এক্সপিরেশন। হ্যাঁ, এই যে ইনস্পিরেশন সময় বিপিটা ফল করছে, তাহলে এটা নর্মাল কন্ডিশন। যদি বেশি ফল করে, তাহলে সেটা কি বলে, ওইটাকে বলা হবে পালসাস প্যারাডক্সাস। তখন বলা হবে পালসাস প্যারাডক্সাস। এই পালসাস প্যারাডক্সাসটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে রেসপিরেটরি দুটো ইম্পর্টেন্ট কজ, অ্যাজমা, সিওপিডি, আর হার্টের ক্ষেত্রে কার্ডিয়াক ট্যাম্পোনেট। এই কয়েকটা কন্ডিশনে এই পালসাস প্যারাডক্স পাওয়া যায়। অর্থাৎ নর্মালি ইন্সপিরেশনের সময় কিন্তু প্রেশারটা ফল করছে, এবং এটা ডিজিজ কন্ডিশনে এই ঘটনাটা এক্সাজারেটেড হচ্ছে। কোন কোন ডিজিজ কন্ডিশন, অ্যাজমা, সিওপিডি এবং কার্ডিয়াক ট্যাম্পোনেট। তার পালসাস প্যারাডক্স এটা কি, এটা হচ্ছে এক্সেসিভ ফল অফ প্রেশার ডিউরিং ইন্সপিরেশন। আমাদের হচ্ছে ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি ফর কার্ডিওভাস্কুলার সিস্টেম মোটামুটি শেষ। এরপরে দেখবেন এইখানে হচ্ছে এই দুটো চার্ট আছে। হ্যাঁ, এই চার্টটা কিন্তু অলরেডি কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করে ফেলছি, এখান থেকে কিন্তু আর এক্সট্রা পড়ার দরকার নেই, কারণ ওই ব্যাখ্যাটা বুঝলে এই জিনিসটা আপনারা কিন্তু বুঝে যাবেন। যে দেখেন ইনস্পিরেশন সময় যে ব্লাড প্রেশারটা বলছে ফল করছে, তো ব্লাড প্রেশার যদি ফল করে তাহলে হার্ট রেট কী বাড়বে, উল্টা, ব্লাড প্রেশার এবং হার্ট রেট উল্টা। যদি ব্লাড প্রেশার বাড়ে হার্ট রেট কমবে, ব্লাড প্রেশার কমলে হার্ট রেট বাড়বে। তো যেহেতু ব্লাড প্রেশার কমছে ইন্সপিরেশন সো এখানে কী হবে, হার্ট রেটটা বেড়ে যাবে। তারপর দেখেন সেকেন্ড হার্ট সাউন্ড স্পিড হচ্ছে, অর্থাৎ একটা থেকে দুইটা হচ্ছে, তার মানে কি এটাও বাড়ছে, একরকম বাড়া না। সেকেন্ড হার্ট সাউন্ড স্পিড মানে একটা থেকে দুইটা হচ্ছে, তার মানে দেখেন এটা কিন্তু কোরিলেট করা যায় যে ইন্সপিরেশনের সময় আমরা মেকানিজম দেখলাম ব্লাড প্রেশার কমছে, তো ব্লাড প্রেশার কমলে হার্ট রেট কী হয়, উল্টা, অর্থাৎ হার্ট রেট বাড়ে। আবার এই সেকেন্ড হার্ট সাউন্ড এটা কী হবে, এটা একটা থেকে দুইটা হয়ে যাবে, তার মানে এটাও বাড়ছে ইন্সপিরেশনের সময়। ঠিক আছে, আর যেহেতু ব্লাড প্রেশার কমছে, ওটার সাথে মিলিয়ে মনে রাখবেন হচ্ছে জেবিপি এটাও কমছে। সো ইন্সপিরেশনের সময় দুইটা প্রেশারই কমে যাচ্ছে, ব্লাড প্রেশার এবং জেবিপি, আর বাকি যেটা সেটা বাড়ছে, অর্থাৎ হার্ট রেট বাড়ছে, সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিট হয়ে বেড়ে যাচ্ছে। আর এর ঠিক অপোজিটটা হচ্ছে এক্সপিরেশন। খুব জটিল কিছু না, জাস্ট একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন মেকানিজমগুলো, এনে বুঝতে আর কোনো সমস্যা হবে না। এরপর দেখবেন এইখানে এই যে এই ফিগারটা, এখানে তেমন কিছু নেই, এখানে জাস্ট মুখস্থ করতে হবে যে এখানে কোন লেভেলে হচ্ছে কতখানি থাকছে। হ্যাঁ, সিস্টল বা ডায়াস্টলের সময় কোন চেম্বারে প্রেশারটা কত, এটা জাস্ট এখান থেকে আপনারা
মুখস্থ করবেন, এটা মুখস্থ করা ছাড়া এখানে আর কিছু করার নেই। হুম, তো এই যে এটা হচ্ছে ডেভিডসন ফিজিওলজি এবং অ্যানাটমি ফর কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্য মোস্ট টাফ টপিক ইন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। সবচেয়ে কঠিন জিনিসটাই হচ্ছে এটা এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা। আজকের লেকচারটা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আমি সব ডেভিডসন থেকে তুলে নিয়ে আসছি। সো এইটা পড়া মানে ডেভিডসন পড়া। সো এইটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা এইটা হচ্ছে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে। আমি আজকে কিছুক্ষণ পরে এটা প্রসেসিং করে এটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যে লেকচারটা এটা আপনারা যারা মিস করেছেন তারা পরবর্তীতে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আপাতত ভিডিওগুলো যে কয়দিন রাখা যায়, হ্যাঁ ভিডিওগুলো আমি চেষ্টা করবো রাখার জন্য, আপনারা দেখে নেবেন। আর এই যেগুলো এখানে দিলাম এই জিনিসগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, পিডিএফ বা ফাইল আকারে আমি গ্রুপে দেবো, এটা ডাউনলোড করে নেবেন। সো আশা করি যে এক্সট্রা লেকচারগুলো করলে আপনার ডেভিডসনটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, কিভাবে ডেভিডসন পড়তে হবে। আমি একদম গল্পের আকারে এই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি, একদম লেম্যান টার্ম অনুযায়ী। আমি কিন্তু বইয়ের ভাষায় একটা ইউজ করি নাই, মানে ইউজ করেছি কিন্তু সেটা কিন্তু আমি লেম্যান টার্মে একদম ইউজ করেছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, বোঝার সুবিধাতে একদম লেম্যান টার্ম দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। সো এটা গেল সবচেয়ে কঠিন টপিকস কার্ডিওভাস্কুলার সিস্টেমে, ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি সবচেয়ে কঠিন টপিকস। সো কঠিন টপিক্সটা যদি আজকের লেকচারটা আপনার যদি মনে হয় যে সহজ লাগছে, তাহলে বাকি টপিকসগুলো মনে করেন কীরকম সহজ করা যেতে পারে। আজকেটা খুব টাফ টপিক এবং এটা যদি আজকের মনে হয় যে সহজ লাগছে, তাহলে পরবর্তী যে টপিকসগুলো যেগুলো এর থেকে কম কঠিন ওগুলো মনে করবেন একদম পানির মতো, জাস্ট পানির মতো। ডেভিডসন আমরা কিন্তু ভয়েই পড়ি না, যে ডেভিডসনের যে চেহারা, ওর যে চেহারাটা, যে ছোট ছোট লেখা, তারপরে ভিতরে ব্রাকেট দিয়ে এই সেই হ্যান ত্যান, বক্সের নিচে লেখা, তো এই জিনিসগুলো দেখি আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে নিই যে না ওটা দেখবো না। তো যে আমরা যখন খাই তখন কি করি, যে পরিবেশনটা ভালো হতে হয়, পরিবেশনটা ভালো হলে তখন খেতে ভালো লাগে। তো এখন যদি ডেভিডসনের চেহারাটা যদি আমার পছন্দ না হয়, তাহলে ওটা তো পড়ার কোনো প্রশ্নই আসে না। সো ওইটার চেহারাটা চেঞ্জ করতে চাই আমি, এতে আমার নিজেরও উপকার হবে, আমার নিজেরও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। তো ওইটার জন্য হচ্ছে আমি মেইনলি এই আমার চেষ্টা। আপনারা আপনাদের ফ্রেন্ডস যারা আছে মেডিকেল ডক্টরস বা সিনিয়র যেই হোক গ্রুপে অ্যাড করবেন, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। ডেভিডসনটা সবাই অনেক ভয় করে, সো এই ভয়টা আসলে কাটানো দরকার। আপনি রেসিডেন্সি বা এফসিপিএসের জন্য সিলেক্টিভ কিছু টপিকস পড়বেন, কিন্তু ওইটা দিয়ে কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হবে না, কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুঁতানি থাকবে যে হচ্ছে আমি এতটুকু বললাম কিন্তু ওইটা কিন্তু কোরিলেট করতে পারছি না। সো এফসিপিএস বা রেসিডেন্সি বা ডিপ্লোমা বা যে কোনো পরীক্ষার জন্য ডেভিডসন খুবই সিলেক্টিভ পড়তে হয়। ওইটুকু পড়া দিয়ে কিন্তু আসলে আপনি ডেভিডসনটাকে মন মতো আয়ত্ত করতে পারবেন না। যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চান তাদেরকে অবশ্যই ডেভিডসন সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। ডেভিডসন যা বলেছে ওইটাই পড়েন, আপনি আর কিছু পড়ার দরকার নেই, আপনি আপাতত ওইটাই পড়েন। সো আমার এই উদ্দেশ্যটা কিন্তু শুধু পরীক্ষা পাসের জন্য না, হ্যাঁ আমার উদ্দেশ্যটা কিন্তু গাছের চূড়ার উপর দিয়ে যাওয়া। হ্যাঁ, আপনি যদি গাছের চূড়ার উপরে টার্গেট করেন তাহলে কিন্তু অ্যাটলিস্ট গাছের চূড়ার পৌঁছাতে না পারলেও কাছাকাছি কিন্তু যাবেন। কিন্তু আপনার টার্গেট যদি শুধু হয় যে পরীক্ষা পাস করব বা গাছের চূড়া দিয়ে যাব, তাহলে কিন্তু দেখা যাবে তার থেকে একটু কম যাচ্ছেন বা আপনার এক্সপেকটেশন হচ্ছে না। তাহলে চিন্তা করবেন গাছের চূড়ার উপর দিয়ে যেতে, তাহলে কিন্তু চূড়ায় পৌঁছানোর সম্ভাবনাটা বেড়ে যাবে। সো শুধু পরীক্ষা পাশের টার্গেট নিয়ে যারা মনে করেছেন যে এই গ্রুপে থাকলে হয়তো পরীক্ষা আমার পার্ট 1 হয়ে যাবে, এই ধরনের কিন্তু না। আমি ওভারঅল আপনাকে ডেভিডসনটা কীভাবে পড়তে হয় সেটাকে সহজ ভাষায় আমি প্রকাশ করব, গল্পের ছলে পড়ব। সেই নোটপত্রগুলো যেগুলো পড়াবো সেগুলোর লেকচার আমি দিয়ে দিব, ওইটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার পরীক্ষার সময়, যাতে আপনার জ্ঞানার্জন প্লাস পরীক্ষা দুটোই একসাথে হয়। ওইটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তো আজকে লেকচারটি এ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডসদেরকে গ্রুপে অ্যাড করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।